আমন্ত্রণ জানাচ্ছি প্রতি শুক্রবারের বিশেষ আয়োজন করোনা যুদ্ধে বাংলাদেশ অনুষ্ঠানের সঙ্গে আছে আমি সেলিম ইমরান খান। দর্শক, ১৬ মাসের বেশি সময় ধরে করোনার বিরুদ্ধে যুদ্ধ করছে দেশ। সংকট মোকাবেলায় বিশ্বের অনেক দেশ স্বাভাবিক জীবনধারায় ফিরে এলেও বাংলাদেশের পরিস্থিতি দিন দিন হয়ে উঠছে নাজুক। ধীরে ধীরে দেশকে কিভাবে করোনামুক্ত করা হবে তার কোনো রূপরেখা, কর্মপরিকল্পনা কিংবা মাস্টার প্ল্যান আমরা দেখছি না। করোনা যুদ্ধে জয়ী হতে আদৌ কোনো মাস্টার প্ল্যান আছে কি না তাও আমরা জানি না। করোনা প্রতিরোধে জাতীয় পরামর্শ কমিটির সুপারিশ কতখানি আমলনায় হয়েছে তা নিয়ে রয়েছে প্রশ্ন। দেশে দিন দিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে করোনা চিকিৎসা সংকট। অক্সিজেনের অভাবে অনেক জেলাতেই ছটফট করছে করোনা আক্রান্ত রোগী। আইসিইউ নেই সাধারণ বেডও। অথচ ১ বছরের বেশি সময় আগে মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটি জেলায় আইসিইউ নির্মাণের নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ কেন বাস্তবায়ন হলো না? দায় কার? রোগীর চাপ সামলাতে ফিল্ড হাসপাতালের গল্প বহুদিন ধরেই শোনা হচ্ছে, কিন্তু বাস্তবায়ন নেই। টিকার টেকসই ও নির্ভরযোগ্য সাপ্লাই চেইন এখনও তৈরি করা যায়নি। করোনা যুদ্ধে সাধারণ মানুষসহ সমাজের বিভিন্ন স্তরের নাগরিকদের যুক্ত করে সর্বব্যাপী যে উদ্যোগ দরকার তাকে নেওয়া হচ্ছে। অ্যাডহক ভিত্তিতে সিদ্ধান্ত এবং তার দুর্বল প্রয়োগের ফলে দেশে করোনা যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার শঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বিধিনিষেধ শিথিলে রাস্তায় নেমে পড়ছে মানুষ। এর পরিণতি কী? এসব প্রশ্নকে সামনে রেখে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয়ে করোনা যুদ্ধে মাস্টার প্ল্যান আছে কি? আর এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর কামরুল হাসান খান, আইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর এএসএম আলমগীর, সিপিডির কেন্দ্রীয় সম্পাদক রহিন হোসেন প্রিন্স, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার আমানুল্লাহ ফেরদাউস এবং সিনিয়র সাংবাদিক এম.এ. আজিজ। দর্শক, প্রশ্ন করতে অথবা মতামত জানাতে ফোন করুন স্ক্রলে দেখা নম্বরে। যাচ্ছি মূল আলোচনার বিষয়ে করোনা যুদ্ধে মাস্টার প্ল্যান আদৌ আছে কি? আমি প্রথমেই আমানুল্লাহ ফেরদাউসকে দিয়ে শুরু করতে চাচ্ছি। আপনি তো জানেন যে এমন একটি পর্যায়ে বাংলাদেশ আছে যেখানে করোনা একটি পিক আওয়ারের দিকে আমরা যাচ্ছি। প্রতিদিনই মৃত্যুর খবর শোনা যাচ্ছে এবং পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম নেই, অক্সিজেনের অভাব আমরা লক্ষ্য করছি, পত্রপত্রিকা গণমাধ্যমে দেখতে পাচ্ছি। বিভিন্ন সময় যে আশঙ্কা করা হয়েছিল আমাদের পক্ষ থেকে বা বিশেষজ্ঞরা করেছিল, কেন এই অবস্থার সৃষ্টি হয়েছে আজ, যেখানে আপনি কোনো মাস্টার প্ল্যান এখনো দেখতে পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আমাদের তেমন কোনো মাস্টার প্ল্যান আগেও ছিল না, এখনো নাই। মাস্টার প্ল্যানের কথা বাদ দেন, আপনি ধরেন যে স্থানীয় পর্যায়ে যদি ছোটখাটো একটা কোনো কিছু সামাল দিতে হয়, তার যে একটা প্ল্যান করা দরকার, সেটাও কিন্তু আমাদের নাই। ওই আপনি মাঝখানে একটা কথা বলেছেন যে অ্যাডহক ভিত্তিতে চলছে। আমরা অনেকটা অ্যাডহক ভিত্তিতেই চলছি এবং মনে হচ্ছে যে আমরা আগামী মাসে এটা প্রবলেমটা সলভ হয়ে যাবে, তারপর আমরা আবার আমাদের মতো করে শুরু করে দিব। এর পিছনে প্রধানত যে কারণটা হলো যে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক নেতৃবৃন্দের সিদ্ধান্ত না নিয়ে আমলাতান্ত্রিক যে দীর্ঘসূত্রিতা এবং আমলাতান্ত্রিক যে জটিলতা এবং তার যে মিসম্যানেজমেন্ট, সেটা এখন ধরেন কোভিড সংক্রান্ত বিষয়ে সারা বিশ্বে যে সমস্ত ঝামেলাগুলো হচ্ছে সেগুলো তো আমরা অনেকটাই জানি। বাংলাদেশেও কিছুটা হবে সেটাও আমাদের জানা, কিন্তু তারপরও আমাদের অনেকগুলো স্কোপ ছিল, আমাদের অনেক অ্যাভিনিউ খোলা ছিল, আমরা সেগুলো কাজে লাগাই নাই। যেমন ভ্যাকসিনের প্রসঙ্গে যদি বলেন, আমরা এখন যেভাবে ভ্যাকসিন নিয়ে আগাচ্ছি তাতে আগামী ৫-৭ বছরও আমরা ভ্যাকসিন দিয়ে শেষ করতে ডক্টর আমানুল্লাহ ফেরদাউস, কেন লাগানো যায়নি? কেন গত ১ বছর ধরে কিন্তু একই কথা আমরা শুনে আসছি, যারা বিশেষজ্ঞ তারাও বলছেন, অন্যরাও বলছেন, কেন সেটি কাজে লাগানো যায়নি? এই মুহূর্তে কেন কথা বলা হচ্ছে? আপনি এমন একটা জাতীয় পরামর্শ কমিটি করেছেন যে জাতীয় পরামর্শ কমিটির কথা কিন্তু শুনে না মন্ত্রণালয়ের লোকজন। যদি শুনতো তাহলে এইরকম একটা সময় ১ সপ্তাহের জন্য এই যে তুলে দেওয়া এবং এরপরে যে ঘটনাটা ঘটবে সেটার জন্য দায়ীটা কে হবে? নিশ্চয়ই সারা পৃথিবীতে মানুষ বিজ্ঞানকে বিশ্বাস করেই চলছে। বিজ্ঞানকে বিশ্বাস করেই কিন্তু আজকে এটাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে এবং যে সমস্ত দেশগুলো কন্ট্রোলে নিয়ে এসেছে কিছুটা, তারা কিন্তু বিজ্ঞানকে সাথে করে নিয়ে যাচ্ছে। আমরা কিন্তু বিজ্ঞানকে সাথে করে নিয়ে যাচ্ছি না, আমরা যাচ্ছি আবেগকে সাথে করে নিয়ে। আমি একটা উদাহরণ হিসেবে বলি, আপনার হাতে হয়তো আগামী ডিসেম্বর নাগাদ প্রচুর ভ্যাকসিন থাকবে, কিন্তু আপনি সারা বাংলাদেশ খুঁজে আপনি লোক খুঁজে পাবেন না ভ্যাকসিন দেওয়ার জন্য। কারণ আপনাকে ভ্যাকসিন দিতে গেলে মানুষকে উদ্বুদ্ধ করতে হয়, মানুষকে কাজে লাগাতে হয় এবং আপনি যেভাবে ভ্যাকসিনটাকে আটকায় রাখছেন নিজের হাতে, শুধু ডাক্তার এবং নার্স দিয়ে আপনি যদি ভ্যাকসিন দিতে চান
এই 18 কোটি দেশের লোকে আপনার 27-28 কোটি ভ্যাকসিন, 270 থেকে 280 মিলিয়ন ভ্যাকসিন, এটা ইম্পসিবল ব্যাপার। এটা কেউ কোথাও করতে পারে নাই, পৃথিবীর কোনো দেশে ডক্টর করতে আমানুল্লাহ পারে ফেরদৌস, নাই। আপনি যেটা বললেন যে আমরা দেখতে পাচ্ছি একটি ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি যে প্রতিটি টিকা কেন্দ্রে কিন্তু দীর্ঘ লাইন লক্ষ্য করছি, মানুষ উদ্গ্রীব হয়েছে, সাধারণ মানুষ ভ্যাকসিন নেওয়ার জন্য। সেটা এই বিষয়টিকে কিভাবে গতবার, করবেন? না না, সেখানে সাপ্লাই গত- কিন্তু নেই, যেটা সাপ্লাই চেনের না কথা না, বলা হচ্ছে। ধরেন সাপ্লাই সমাধান হয়তো একটা হয়ে যাবে, কিছুটা সাপ্লাই আমরা পাবো এই ডিসেম্বরের দিকে, কিন্তু আমাদের যে ধরনের সাপ্লাই দরকার সেটা আমি আগামী জুন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। তারপরে ধরেন আপনার হাতে 50 লাখ 1 কোটি করে ভ্যাকসিন আসলো, আপনি দিবেন কাকে? আপনার রেজিস্ট্রেশন কতটুকু, কি পরিমাণ রেজিস্ট্রেশন হয়েছে? আপনি তো রেজিস্ট্রেশন আবার ওপেন করেছেন, কি পরিমাণ রেজিস্ট্রেশন হচ্ছে? আপনি শুধুমাত্র ঢাকা শহর আর জেলা শহরগুলোকে দিয়ে তো বাংলাদেশ না, বাংলাদেশে তো গ্রামের কথাটা আপনাকে চিন্তা করতে হবে। আপনি গ্রামে, উপজেলাতে, ইউনিয়ন পর্যায়ে, আপনি থানচি, বলকলে আপনি কিভাবে যাবেন? ইপিআই এর মাধ্যমে গত ডিসেম্বরে 45 দিনের ভিতরে 3 কোটি বাচ্চাকে কিন্তু ইপিআই এর মাধ্যমে ভ্যাকসিন দেওয়া সম্ভবপর হয়েছিল। আমরা কিন্তু ভিটামিন ক্যাপসুল আমরা তাদেরকে খাওয়াতে সক্ষম হয়েছি, এবং তার একটা স্পষ্ট বড় নেটওয়ার্ক আছে। এখন কিছু কিছু ভ্যাকসিন আসছে, যে সমস্ত ভ্যাকসিন গুলো এপিআই এর মাধ্যমে কিন্তু দেওয়া যেতে পারে। পৃথিবীর বিভিন্ন দেশে ফার্মেসিতে ভ্যাকসিন দিচ্ছে, রাস্তায় লাইন ধরে, লম্বা করে রাস্তায় লাইন ধরে ভ্যাকসিন দিচ্ছে সবাইকে। আমাদের সামনে তো সেই উদাহরণগুলো আছে। আমি এখন যেভাবে ভ্যাকসিন দেওয়া শুরু করছি, তাতে 5-7 বছর আমরা ভ্যাকসিন ততদিনে আর ভ্যাকসিন আমাদের আর কোনো কাজে লাগবে না। আপনি জাতীয় কমিটির দিকে তাকান, এমন একটা কমিটি করা হয়েছে যেখানে আপনি একজনকে জিজ্ঞাসা করেন যে রিস্ক থিওরি বলতে কি বুঝায়, আপনি ঝুঁকি তত্ত্ব কি বুঝায়। শুধু মানুষকে দোষ দিলে তো হবে না, মানুষ তো বাইরে যাবেই। আপনি করোনা উপলক্ষে প্রায় 2 কোটি লোক নতুন করে, 2 কোটির উপরে লোক নতুন করে দরিদ্র হয়েছে এবং পভার্টি লাইনের নিচে নেমে গেছে। এটা তো বিআইডিএস বলছে, অর্থাৎ সরকারি আপনি বলতে প্রতিষ্ঠান। চেয়েছেন যে সকল জায়গাটি সমন্বয়হীনতার অভাব লক্ষ্য করছেন আপনি, সব যার ফলে। জায়গাতে, আমি এই কথাটা বলি শেষ করছি, সব জায়গাতে সমন্বয়হীনতা। এবং বিবিএস বলছে, ওয়ার্ল্ড ব্যাংক বলছে, সানেম বলছে যে 2 কোটির উপরে লোক দরিদ্র সীমার নিচে নেমে গেছে। এই যে লোকগুলা, সে তো গ্রামে যাবেই। তাকে গ্রামে তো তাকে তো আমরা আটকে রাখতে পারছি না, তাকে তো আমরা সেরকম কোনো প্রণোদনা দেওয়ার মতো শক্তিও আমাদের নাই। ধন্যবাদ। আমাদের রাষ্ট্রের সক্ষমতা ধন্যবাদ দেখতে ডক্টর হবে। আমানুল্লাহ ফেরদৌস, আবারও আপনার কাছে আমি আসবো। ডক্টর এএসএম আলমগীর, আপনি বলেন আপনি তো বর্তমান প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আইডিসিআর এর। আমি একটি প্রসঙ্গ উল্লেখ করতে চাই, যেটি বলেছেন আমানুল্লাহ ফেরদৌস, যে ভ্যাকসিনের প্রসঙ্গ আসছে, কিন্তু এর ভিতরে এর এর ভিতরে বাজেট বক্তৃতার অর্থমন্ত্রী বলেছেন যে 80% মানুষকে টিকে দেওয়া হবে, এবং যেখানে 25 লক্ষ করে 25 মাসে দেওয়া হবে, যেটা বলেছিলেন। এই হিসেবে 4.5 বছরের প্রয়োজন বাংলাদেশে ভ্যাকসিন দেওয়ার জন্য। এই বিষয়টি কেন, এখানে সমন্বয়হীনতার কি অভাব লক্ষ্য করছেন, বা এই এরকম পরিকল্পনার ক্ষেত্রে এমন অবৈজ্ঞানিক বিষয়টি আমরা কেন লক্ষ্য করছি? ধন্যবাদ আপনাকে। এবং আমি একটু জাস্ট, আপনারা সবাই জানেন, তাও মনে করিয়ে দিই, আমরা বাংলাদেশের জাতীয় পরিকল্পনা নাই, এই কথাটি সত্যি নয়। আপনারা কি যে কেউ ডিজি হেলথ অথবা মিনিস্ট্রি অফ হেলথ এর ওয়েবসাইটে গেলেই একটা বাংলাদেশ প্রিপেয়ারনেস এন্ড রেসপন্স প্ল্যান ফর কোভিড-19, এটা 7th এডিশন এখন চলে। সো এটা যখনই ইনফরমেশন গ্লোবালি চেঞ্জ হয়, এটা আপডেট করা হয়। এটা ফেব্রুয়ারি মাসেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা অনুযায়ী তৈরি করা হয়েছে, সেই হিসাবে আমরা কাজ করছি। কোথাও কোথাও হয়তো সমন্বিত হয়। আমি একটা কথা করজোড়ে আপনাদের কাছে একদম বলতে চাই। আমাদের একটা জাতীয় পরামর্শ কমিটি আছে, সেখানে আমাদের অত্যন্ত সম্মানিত শিক্ষক মন্ডলী আছেন, সাবজেক্ট স্পেশালিস্টরা আছেন। আমরা অনেকে আজকাল গড়পড়তা মন্তব্য করছি, এটা কাম্য নয়। ওনারা সমাজের অত্যন্ত শ্রদ্ধাশীল এবং সাবজেক্ট স্পেশালিস্ট। ডক্টর আলমগীর, একটি প্রশ্ন, সেটি হচ্ছে একটি প্রশ্ন। মার্চ মাসে স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন যে বিসিপিএস মিলনায়তনে বলেছিলেন, ন্যাশনাল কমিটির চেয়ারম্যান আমি, স্বাস্থ্যমন্ত্রী কোট আনকোট বলেছিলেন যে, অথচ আমি জানি না কিভাবে এই কমিটি চলছে। সেখানে আপনি বলছেন যে এই কমিটি ফাংশনাল, সেটি কিভাবে হচ্ছে, যেখানে স্বাস্থ্যমন্ত্রী স্বয়ং নিজে বলেছেন। কথা বলি নাই, আমি বলছি ন্যাশনাল অ্যাডভাইজারি কমিটির কথা। আর ন্যাশনাল কমিটি ডিফারেন্ট ওয়ান। হ্যাঁ, আমাদের যে জাতীয় পরামর্শ কমিটি, সেখানে আমাদের সাবজেক্ট স্পেশালিস্ট, অত্যন্ত শ্রদ্ধেয় মানুষরা আছেন। সো আমরা যদি গড়পড়তা মন্তব্য করি তাহলে মুশকিল। ভ্যাকসিন নিয়েও কিন্তু আমাদের একটু সাবধানে মন্তব্য করা এই জন্য উচিত, বাংলাদেশে ইপিআই কিন্তু এই ভ্যাকসিন কার্যক্রমটা পরিচালনা করছে, এবং এখন উপজেলা পর্যায় পর্যন্ত গেছি। আমরা ঈদের পরে আমাদের কাছে যখন যথেষ্ট পরিমাণ ভ্যাকসিন আসবে, তখন আমরা মাস ক্যাম্পেইনে যাব। বাংলাদেশের ইপিআই এর সক্ষমতা আছে 30 থেকে 35 লক্ষ ভ্যাকসিন প্রতিদিন দেওয়ার। এখনো যেহেতু সবগুলো ভ্যাকসিন ইমার্জেন্সি অথরাইজেশনের ভ্যাকসিন, আমরা অত্যন্ত সাবধানে ভ্যাকসিন দিচ্ছি, এবং ভ্যাকসিনের পরিমাণ আমাদের হাতে যেটা আছে সেটা কিন্তু আমরা উপজেলা পর্যায়ে দিয়েই শেষ করে মানুষের হাহাকার হয়। সো আমাদের কালকে পরশু মিলে আমাদের কাছে আরো
মানে এই 2 সপ্তাহে আমাদের কাছে আরো 1 কোটি ভ্যাকসিন আসবে এবং ঈদের পরেই আমরা মাস ভ্যাকসিনেশনে যাব, যেখানে বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা এবং সাব সেন্টার, ইউনিয়ন সাব সেন্টারে যে ভ্যাকসিনেশন সেন্টার গুলো আছে সেগুলি অ্যাক্টিভেটেড হবে। বাংলাদেশের সক্ষমতা নিয়ে বা বাংলাদেশের মানুষের ভ্যাকসিন হেসিটেন্সি নিয়ে আমাদের আসলে কথা বলা ঠিক না, আমরা ভ্যাকসিন ফ্রেন্ডলি জাতি। এটা সবাই আমরা জানি। এখন প্রতিদিন যে রেজিস্ট্রেশন খোলা হচ্ছে, অন্তত পক্ষে 5 লক্ষ মানুষ প্রতিদিন রেজিস্ট্রেশন করছে। এবং এরপরে আমরা রেজিস্ট্রেশনের বাইরে গিয়েও আমাদের স্লাম এরিয়া এবং আমাদের অত্যন্ত গ্রাম অঞ্চলে যেখানে আমাদের এক শ্রেণীর মানুষ, প্রান্তিক জনগোষ্ঠী রেজিস্ট্রেশন করতে পারবেন না, সেখানে সেই বার তুলে আমরা ভ্যাকসিনেশন করব। এটা হচ্ছে আমাদের ন্যাশনাল প্ল্যান। এখন ভ্যাকসিন যেহেতু আমরা উৎপাদন করি না, আমরা যেহেতু কেনার জন্য বিভিন্ন জায়গায় চেষ্টা করি, সেই হিসাবে কখনো কখনো আমরা ক্রাইসিসে পড়ি। কিন্তু আমরা আশা করছি যে ডিসেম্বর পর্যন্ত হয়তো আমরা 5 কোটি মানুষকে ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসবো এবং সেই 10 কোটি ভ্যাকসিনের 10-11 কোটি ভ্যাকসিনের সংস্থান এখন আমাদের পাইপলাইনে আছে। এবং সেখানে কোভ্যাক্স থেকে যে 6,80,00,000 ভ্যাকসিন আসার কথা, যে আগামীকালকে আমাদের কেনা ভ্যাকসিন আসবে 20 লক্ষ, তারপরে পরশুদিন আসবে আমাদের। ডক্টর আলমগীর, এটি আপনাদের পরিকল্পনা যে 5 লক্ষ ভ্যাকসিন আসবে এবং তার সূত্রটা কি নিশ্চয়ই আপনি বলবেন? একজন দর্শক টেলিফোনে আছেন, ফোনটি নিয়ে আবার আপনার কাছে আমি আসবো। দর্শক, আপনার পরিচয় দিয়ে সংক্ষেপে আপনার প্রশ্নটি বলুন। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ পারভেজ জয়পুরহাট থেকে বলছিলাম। আমি একজন সাধারণ শ্রমিক। আমার আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যে ওই টেস্ট করার জন্য যে কিটটি লাগে সেটা নাকি কেনা 1500 টাকা আর খরচ দেয় 3000 টাকা। আর এই যে টিকা আমরা যারা ভ্যাকসিনটা নিচ্ছি, এই ভ্যাকসিনটা ওই মূল্য হচ্ছে 500 টাকা আর খরচ দেওয়া হয়েছে 3000 টাকা। তাহলে এই করোনা ভয়াবহ সময় যদি স্বাস্থ্য মন্ত্রণালয়ে এত বড় যদি দুর্নীতি মানে থাকে, তাহলে আমরা কি করোনা থেকে রেহাই পাবো? ধন্যবাদ। ডক্টর আলমগীর, এ প্রসঙ্গে যদি আপনি উত্তরটি দেন যে দর্শক আপনারা সবাই বাংলাদেশে আমরা জানি আমরা ভ্যাকসিন কত করে কিনছি। কেউ কোথাও 3000 উল্লেখ করুক আর যেটা করুক, সেটার সাথে আসলে দুর্নীতির কোনো সম্পর্ক নাই। ভ্যাকসিনটা অত্যন্ত ট্রান্সপারেন্ট হয়ে আসে এবং আমরা অধিকাংশ ভ্যাকসিন পাচ্ছি কোভিড ফ্যাসিলিটিস থেকে, সেটা কিন্তু আমরা ফ্রি ভ্যাকসিন পাচ্ছি। এবং আমরা সিরাম থেকে কত করে কিনেছি। দাম দরের যে পার্থক্যের কথা শোনা যাচ্ছে, এই প্রসঙ্গে কোনো স্পষ্ট ব্যাখ্যা আছে কিনা বা আপনি এই ব্যাপারে কিছু জানেন কিনা? এটা কোনোভাবেই সঠিক নয়, দাম দরের পার্থক্য আসলে। আপনি দায়িত্ব নিয়ে বলছেন? হ্যাঁ, আমি দায়িত্ব নিয়ে বলছি, কারণ এই ভ্যাকসিন যে ভ্যাকসিন আমরা কিনেছি সেই ভ্যাকসিন গুলার প্রাইস ওপেন করে দেওয়া আছে, আপনারা সবাই জানেন সেটা। এবং যেটা আমি বলছিলাম যে আমাদের উপজেলা এবং আমরা যদি আমাদের সাব সেন্টার গুলোতে মাস ক্যাম্পেইনিং শুরু করি, যেটা আমানুল্লাহ ভাই বলেছেন যে আমরা 1.5 মাসে 3 কোটি ভ্যাকসিন দিয়েছি, সেই ইপিআই কিন্তু কাজটা করছে, সেই ভ্যাকসিনেটররাই কাজটা করবে। তবে একটা কথা মনে রাখতে হবে, মাস ভ্যাকসিনেশন ইপিআই যেরকম সপ্তাহে 5 দিন করে, আমরা কিন্তু ইপিআই এর কোনো কার্যক্রম হ্যাম্পার করব না। 2 দিন যে ইপিআই ডে আছে সপ্তাহে, ওই 2 দিন কিন্তু গ্রাম অঞ্চলে ইপিআই ডেও আমরা মেনটেন করব, কারণ না হলে আমাদের বাচ্চারা ভ্যাকসিন থেকে বঞ্চিত হবে। আমরা সেই পরিকল্পনা নিয়ে আমরা এগোচ্ছি। আমরা যত দ্রুত ভ্যাকসিন পাবো তত দ্রুত ভ্যাকসিনের। ডক্টর আলমগীর, আপনি যেটা বললেন যে ইপিআই কে একটা ক্যাম্পেইনের স্ট্র্যাটেজি তো লাগে, সেই ক্যাম্পেইনের স্ট্র্যাটেজিটা কোথায়? এবং আপনি ধরেন 5 লক্ষ করে যদি রেজিস্ট্রেশনও করে, আপনার তো দরকার। ভাই, আমি আপনাকে খুব স্পষ্ট করে বলি, আসলে আমি সব স্পষ্ট করে বলি, বাংলাদেশের একটা ভ্যাকসিন ডিপ্লয়মেন্ট প্ল্যান আছে এবং সেই প্ল্যান অনুযায়ী আমরা কাজ করি এবং সেই প্ল্যান বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনাইটেড নেশনস কর্তৃক ওয়ান অফ দ্য বেস্ট 5 প্ল্যানের মধ্যে গ্লোবালি স্বীকৃত। তাহলে আমরা এই ধাক্কাগুলো কেন খেলাম? এই যে ধাক্কাগুলো আমরা খেলাম, আমরা যে শুরুতে ধাক্কাগুলো খেলাম, আজকে কয় মাস যাচ্ছে সারা পৃথিবীতে। আমি তো এই কথা বলবো না যে পৃথিবীর 100টা দেশ এখনো একটা ভ্যাকসিনও পায় না। আমি তো সেই দেশ না। আমার 180 মিলিয়ন লোকের একটা দেশ, আমার জিডিপি, আমার ইন্টারন্যাশনাল প্লেসে আমার অবস্থান এবং আমার গুরুত্ব, বাংলাদেশ তো এখন একটা ইম্পর্টেন্ট দেশ। আমার গুরুত্ব অনুযায়ী তো আমি আরো আগেই কাজটা আপনি 60 লক্ষ গার্মেন্টস সরকার। ধন্যবাদ ডক্টর আলমগীর, এবং আপনার কাছে আমি আবারও আসবো। ডক্টর আমানুল্লাহ, গার্মেন্টস সরকারকে কে ভ্যাকসিন দিবে আপনি বলেন? ডক্টর আমানুল্লাহ, আবারও আপনার কাছে আসবো। আমি এখন এই পর্যায়ে আমি যাচ্ছি ডক্টর কামরুল হাসান খান, আপনার কাছে আমি যাচ্ছি। আপনি বলুন যে এই ব্যাপারে আমাদের মাস্টার প্ল্যানটা কি এবং কিভাবে এটা বাস্তবায়ন করা যায়, আপনি এ প্রসঙ্গে কি বলবেন? যেখানে 40টিরও বেশি এ পর্যন্ত কমিটি গঠন করা হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধিদপ্তর থেকে, তারপরও মাস্টার প্ল্যানটা কি এটি প্রতিরোধে? আসলে প্ল্যান তো সমস্যা না, প্ল্যানটা তো ধরুন করোনা সংক্রমণ নিয়ে যদি আমরা আলোচনা করি,
সেখানে একটা আন্তর্জাতিক গাইডলাইন আছে এবং সেই অনুযায়ী বাংলাদেশ প্ল্যান নিয়েছে। এটা কিন্তু বড় সমস্যা না। সমস্যা হচ্ছে বাস্তবায়ন ক্ষেত্রে, যেটা আপনি উল্লেখ করেছেন যে সমন্বয়ের একটা সমস্যা আমরা লক্ষ্য করছি, যে সব জায়গাতে সমন্বয় ঠিক মতো হচ্ছে না। কারণ হচ্ছে যে আমরা দেখি যে সরকারি বিভিন্ন ব্যক্তি বিভিন্ন ভাবে কথা বলে, তাহলে মানুষ তো বিভ্রান্ত হয়ে যায়। কারণ হচ্ছে যে আপনার গোটা বিশ্বব্যাপী আপনার এই করোনা নিয়ন্ত্রণ কিন্তু সহজ বিষয় না। একেবারে 220টি অঞ্চল দেশ আক্রান্ত হয়েছে। এখন খোদ যারা শক্তিধর দেশগুলো কিন্তু ধরাশায়ী হয়েছে, সেখানে যেটা সহজ কাজ নয়। তার মধ্যে যদি আবার সমন্বয়হীনতা থাকে, তারপরে ইমপ্লিমেন্টেশন প্ল্যানটা নিয়ে আমরা বেশি উদ্বিগ্ন আসলে। ধরেন আলমগীর যে কথাটা বলেছে পরামর্শ কমিটির বিষয়টা, আমাদের বাস্তবতাটাকে খুব বেশি উপেক্ষা করা হয়। গত ঈদের সময় দেখেন যে মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং বলেছেন, আপনারা যে যেখানে আছেন সেখানেই থাকেন, সেখানে ঈদ করেন, ঈদ তো আবার আসবে, বেঁচে থাকলে আমরা করতে পারবো। কিন্তু মানুষ কিন্তু তারা তাদের প্রয়োজনে বা যেখানে তারা গিয়েছে। আজকে যে প্রধান দ্বন্দ্বটা হচ্ছে যে পরামর্শ কমিটির সাথে সরকারের একটা দ্বন্দ্ব আমরা দেখতে পেলাম বেশ কিছু জায়গায়। এটা কিন্তু উচিত হয়নি। পরামর্শ কমিটি কাজটা কি? তারা তো পরামর্শ হচ্ছে গিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়, তারা মিডিয়াতে কেন আসবে আমি বুঝতে পারিনি। এটা আমার একটা প্রশ্ন, যে তারা তাদের বিতর্কটা কেন সৃষ্টি করবে? কারণ তাদের মধ্যে যে ডক্টর কামরুল হাসান খান, এই পরামর্শ কমিটিতে বিভিন্ন সময় গত 1 বছর ধরেই কিন্তু তারা বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে এসছে যে তাদের কথা শোনা হচ্ছে না কিংবা পরিকল্পনা করে বাস্তবায়ন করা হচ্ছে না। তাহলে এখন কেন এই প্রশ্নটি উত্থাপন করছেন আপনি? তাহলে কেন সংকটটি কোথায় তাহলে? না, সংকটটা হচ্ছে সমন্বয়। সেই জায়গাটা দেখেন, পরামর্শ কমিটি কাজটা হলো মূলত মন্ত্রণালয়কে তারা পরামর্শ দেবে, প্রয়োজনে মন্ত্রীর সাথে তারা বসবে, বসে তারা একটা সঠিক পরিকল্পনা নেবে, যেটা বাস্তবায়নের ক্ষেত্রে তারা বাস্তবায়ন করবে। কিন্তু কথা হলো যে আজকে আমরা ধরেন যে আমরা যে বর্তমান পরিস্থিতি চিন্তা করি, এটা তো সত্য যে যে সংক্রমণের যে হারটা ছিল এই সময়ে যে আপনার শিথিল করা হলো, এটা ঠিক মানে সংক্রমণের জন্য সঠিক হলো না, ঊর্ধ্বগতির সময় শিথিল করাটা সঠিক হয়নি। কিন্তু সরকার বাধ্য হয়েছে, কারণ বাংলাদেশের মানুষকে তো নিয়ন্ত্রণ করা খুব ডিফিকাল্ট। আপনি দেখেন গত বছর কি হারে মানুষ দেশের বাড়িতে গেল, প্রায় 1,20,00,000 মানুষ মহানগর থেকে গ্রামাঞ্চলে চলে গেছে। সেই কারণে এই জায়গায় অ্যাডজাস্টমেন্টটা কি করা দরকার, সেই জায়গাটা কিন্তু আমরা খুব মনোযোগ দিচ্ছি না, যে কিভাবে আমাদের স্বাস্থ্যবিধির জায়গাটা, আমাদের মূল জায়গাটা, আমাদের দুর্বলতা দিচ্ছি। মনোযোগটা দেবে কে ডক্টর কামরুল হাসান খান? মনোযোগটা দেবে কে? যারা পরামর্শ কমিটি আছেন, যারা অ্যাডভাইজারি কমিটিতে আছেন, তাহলে মনোযোগ দেবে কে? তাহলে মাস্টার প্ল্যানটি কিভাবে বাস্তবায়ন হবে? না, মনোযোগটা তো শুধু একটা গ্রুপ দিলে হবে না, সবাইকে মিলে দিতে হবে। যেটা আমরা বারবার যেটা সমন্বয়ের ঘাটতি বাস্তবায়ন করবে কারা? এই বিষয়গুলিকে বাস্তবায়ন করবে কারা? না, বাস্তবায়নের জন্য তো ধরুন যে আপনি মূলত নেতৃত্ব কিন্তু হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের, তাদের নেতৃত্বে বাস্তবায়নের জন্য আপনার সেখানে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, তারপরে আপনার বিভিন্ন সংগঠন রয়েছে, তারা সবাই মিলে করবে। কারণ এখানে হচ্ছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুরু থেকে অনেক সুন্দর সুন্দর তারা কিন্তু পরিকল্পনা দিয়েছে বা গাইডলাইন দিয়েছে। সেখানে বলেছে যে স্বাস্থ্য মন্ত্রণালয় একা কিন্তু এই কাজটি করতে পারবো না। সে কারণে অনেকগুলি মন্ত্রণালয় নিয়ে এটা কমিটি করা হয়েছে। সেই কমিটি কিন্তু আমরা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। আমাদের কাছে মূল যেটা দুর্বলতার জায়গা হচ্ছে, যেমন আমাদের যত আজকে ভ্যাকসিনের যতই আমরা আলোচনা করি, 1-1.5 বছরে 40টি কমিটি গঠন করা হলো 1 বছরে। সেই 40টি কমিটির দৃশ্যমান ভূমিকা আমরা কি আপনাকে দেখতে পেয়েছি? তাহলে যে মাস্টার প্ল্যানের কথা বলা হচ্ছে, কর্তৃপক্ষ যেটা বলছে, সেটির বাস্তবায়ন দিলে কিভাবে হবে? যে 40টি কমিটি, অনেক কমিটি এখন বিলুপ্ত হয়ে গেছে। এবং আরেকটি প্রশ্ন আপনাকে রাখতে চাই, পরিকল্পনা দলিলের 7 বার সংস্কার করা হয়েছে, যেটি মাস্টার প্ল্যান বাস্তবায়নের জন্য যে পরিকল্পনা দলিল, তাহলে বিষয়টি কি মনে হচ্ছে আপনার কাছে? না, এটা ধরুন যে একটা মহামারী তো, আর এখানে ধরুন যে সবকিছু ইমার্জেন্সি চলছে, প্যান্ডেমিক ইমার্জেন্সি চলছে, সেখানে দলিল পরিবর্তন হতে পারে, এটা কোনো সমস্যা নেই। কিন্তু বাস্তবায়নটা তো আমাদের সঠিকভাবে হতে হবে। আজকে যদি আমরা মনে করি আমাদের মূল কাজটা কি, এখন মূল কাজটা হচ্ছে যে স্বাস্থ্যবিধি মানানো, এটা হলো প্রধান কাজ। আমি ভ্যাকসিন তো আমার সময় লাগবে, সেটা দিয়ে আমি হার্ড ইমিউনিটি করতে তো কমপক্ষে 1-1.5 বছর লাগবে। যদি আমরা একেবারে প্রচুর ভ্যাকসিন পাই বা 50 লক্ষ করে প্রতিদিন দিতে পারি, কিন্তু সেটা তো আমাদের সময় লাগবে। আবার এটা বাস্তবতা বুঝতে হবে। তো আর ভ্যাকসিনের ক্যাম্পেইনও আমরা শুরু করতে পারিনি, কারণ এখন পর্যন্ত সর্বোচ্চ 1 কোটি মানুষও রেজিস্ট্রেশন করেনি। তাদের রেজিস্ট্রেশন করতে তো সময় লাগে। এটা কিন্তু বাংলাদেশের সমস্যা না। আপনি জানেন যে আমেরিকাতে 4 জন সাবেক রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট এবং তাদের ফার্স্ট লেডিতে ক্যাম্পেইন করা হচ্ছে আপনার ভ্যাকসিন দেওয়ার জন্য মানুষকে। সে কারণে আমাদের এই জায়গাগুলো তো
আমরা এখন যে ক্রাইসিসটা, আমাদের সংক্রমণের হার বেড়ে চলেছে, আমরা সেখানে স্বাস্থ্যবিধি মানুষকে মানাতে পারছি না। সমস্যাটা কোথায়? এক প্রধান সমস্যা হচ্ছে জনগণকে আমরা সম্পৃক্ত করতে পারছি না। জনগণ স্বতঃস্ফূর্তভাবে স্বাস্থ্যবিধি মানছে না। আপনার এখন প্রধান আমাদের দায়িত্বটা হচ্ছে সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মানানোর জন্য প্রক্রিয়া। এখানে কি আমরা দেখছি যে একটা পরিকল্পনা হচ্ছে, একটা নির্দেশ দেওয়া হচ্ছে, একটা আইন ঘোষণা করা হচ্ছে, কিন্তু সেখানে বাস্তবায়নের ক্ষেত্রে আমরা কিন্তু কোনো নজরদারি বা সুপারভিশনটা লক্ষ্য করছি না। এই জায়গাটা কিন্তু মূল ঘাটতিটা। এখানে ধরেন যে আপনার মানুষ তো, বাংলাদেশের মানুষ তো আমরা এরকমই মানুষ, সেখানে আমাদের কিভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করা যায়, এই জায়গায় কিন্তু আমরা প্রধান এই জায়গাটা দুর্বলতা আছে। আমি আপনার কাছে আবারও আসবো ডক্টর কামরুল হাসান খান। এই পর্যায়ে যাচ্ছি রুহিন হোসেন প্রিন্স। আপনি বলুন যে সামগ্রিকভাবে যে মাস্টার প্ল্যানের কথা বলা হচ্ছে কোভিড নিয়ন্ত্রণে, সেই বিষয়টির দুর্বলতা কোথায় আছে, বা মাস্টার প্ল্যান আদৌ আছে কি নেই, বা বাস্তবায়ন কেন করা যাচ্ছে না? ধন্যবাদ আপনাকে। আমি আলোচকদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা শুনছেন তাদের শুভেচ্ছা জানাচ্ছি। আসলে যে এজেন্ডাটি নিয়ে আজকে আলোচনা করছেন এবং আপনি এখন প্রশ্ন করলেন, আমি সরাসরি সেই আলোচনায় গেলে এইখানে মাস্টার প্ল্যান যদি বলেন, আমি যদি ছোট করে বলি, দুই ভাগে যদি বলি। একটা হচ্ছে যারা স্বাস্থ্যবিদ, ওনারা ওনাদের কার্যক্রমের একটা হয়তো মাস্টার প্ল্যান আছেন, সেটা জনগণ ওইভাবে জানে না, সেটা থাকতে পারে এবং ওনারা বলতে পারেন। কিন্তু যে কথাটা প্রধান, যে এই ধরনের একটা সংকট, এবং যেটা আমরা প্রথমে উপলব্ধি না করতে পারলেও পরে তো উপলব্ধি করলাম যে এটা একটা দীর্ঘ সময় জুড়ে হবে। এই দীর্ঘ সময় জুড়ে এ ধরনের মহামারীকে নিয়ন্ত্রণে আনার জন্য, নিয়ন্ত্রণ শব্দটাই আমি কোট টু আনকোট ব্যবহারই করলাম, সেটাই যেটা বুঝেছি আমরা, তার জন্য যে মাস্টার প্ল্যান থাকা দরকার, সেই সামগ্রিক মাস্টার প্ল্যান জনগণ কিন্তু জানে না। এমনকি আমি বলবো একটু অগ্রসর কর্মীরাও কিন্তু জানে না এ ধরনের কোনো মাস্টার প্ল্যান আছে, এবং আমার বুঝ হচ্ছে এ ধরনের কোনো মাস্টার প্ল্যান নাই। এবার কেন? এবার ছোট ছোট করে কয়েকটা কথা বলি। প্রথম কথা, একেবারে প্রথম দিন থেকে আমরা যা বুঝি আমাদের দল বা আমাদের বামপন্থীদের দিক থেকে, যে এই ধরনের একটা মহামারী যখন হয়েছে, আমাদের তো তখন কোনো একটা সময় কোনো কিছুকে নেতা মানতে হয়, ইমাম মানতে হয়, এটা মানতে হয়। কারা? এখানে কিন্তু রাজনীতিবিদরা কি প্রধান হবে? আমরা কিন্তু তা মনে করি। আমরা মনে করছি অবশ্যই যারা চিকিৎসা বিজ্ঞানী এবং যারা এটা করবেন তারা আমাদেরকে প্রধান ভূমিকায় থাকবেন। এবং আমরা যতটুকু বুঝি এবং আমাদের পরিচিত ডাক্তার সাহেব ওনাদের সাথে কথা বলে, অন্ততপক্ষে পরামর্শ কমিটি যেটা হয়েছে, এখানে আমাদের সম্মানিত ব্যক্তিরা আছেন এবং অনেকে খুবই অভিজ্ঞ, এবং ওনারা যে পরামর্শ দিচ্ছেন, আমরা খুব একটা যতটুকু বুঝি তাতে অনেক সংকট আমরা দেখিনি। বরঞ্চ সংকট কোথায়? তাহলে এবার আরেকটু আসি। তাহলে আমরা যারা পরামর্শ দেবেন, পরামর্শ কমিটি অন্তত পক্ষে, সেটা ওইটা হয়তো ধরুন সায়েন্টিফিক পরামর্শ, তার সাথে সোশ্যাল সায়েন্সের যেটা আছে সেটা মিলিয়ে এটাকে একটা রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে এবং বাস্তবায়নের জায়গায় যেতে হবে। বাস্তবায়নের ছোট করে দুইটা দিক, একটা হচ্ছে টিকা আনতে হবে, আনলে সেটা যথাযথভাবে দেয়া। আরেকটা হচ্ছে এখানে কামরুল ভাই সর্বশেষ যেটা বললেন, যে এইটার একটা বড় টিকা তো হচ্ছে মাস্ক এবং স্বাস্থ্যবিধি মেনে চলা। তা সেইটার জন্য আমাদের দেশ, তার যে সংস্কৃতি, তার যে অসচেতনতা এইরকম যে জায়গায় আছে, এবং এর মধ্যে অনেকে এই মানুষকে যে অসচেতন করে দিচ্ছেন, সেই জায়গায় এখানে আলুদ্দিন সাহেব যেটা বললেন, এটা ব্যাপক ক্যাম্পেইনের কাজ সৃষ্টি করে করতে হবে। তাহলে সেইটা হবে কখন? অন্ততপক্ষে আমাদের যে স্থানীয় সরকার, নানা দুর্বলতা সত্ত্বেও তার যে নিজস্ব লোকাল ইউনিট, স্থানীয় ওয়ার্ড, আমি শুধু শহরের কথা বলছি না, গ্রামে, সেইখানে যদি স্থানীয় সমন্বিত উদ্যোগ হয়, সেখানে দলমত নির্বিশেষে মসজিদের ইমাম সাহেব থেকে শুরু করে শিক্ষক পর্যন্ত তারা যদি এই ভূমিকায় যেতে পারতেন, তাহলে আপনি সচেতনতার কাজ সহ অন্য কাজগুলো করা যেত। আমরা দেখছি এই দুর্বলতা, আমি এই শেষটা বলে এবার প্রথম দিকে শেষ করি। তাহলে এই যে মানুষকে সচেতনতা করার জন্য আমাদের যে সমন্বিত উদ্যোগ নেওয়ার কথা, এটা কিন্তু এখনো পর্যন্ত হয়নি, এবং এটা স্বাভাবিক, এটা নেওয়ার কথা যারা ক্ষমতায় আছে। আপনি মনে করেন যে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়নি, সকলকে নিয়ে যে উদ্যোগ গ্রহণ করার কথা, সেটা হয়নি। আমি আপনার কাছে আবারও আসবো। এই পর্যায়ে আমি যাচ্ছি, এ পর্যায়ে যাচ্ছি এম এ আজিজ সিনিয়র সঙ্গে আপনার কাছে যাচ্ছি। আপনার কাছে বিষয়টি কি মনে হয় যে মাস্টার প্ল্যানের কথা বলা হচ্ছে? এখানে আলমগীর ভাই আছেন, তিনি তো সব সমস্যার সমাধান দিলেন, কিন্তু আমার জানা মতে যে প্রধানমন্ত্রীর অফিসে একটা সেল আছে। এই যে আপনি বললেন যে পরামর্শক কমিটি বা ডিসিআর যারা যা বলেন, ওই সেলে তথ্য যায়, পরামর্শ যায়, সেখান থেকে মন্ত্রী পরিষদ বিভাগে আসে, সেখান থেকে প্রজ্ঞাপন জারি হয় বা ডিসিশন আছে বা মন্ত্রণালয়ে যায়। সুতরাং এই যে বলা হচ্ছে
যে আপনি যেটা এজেন্ডায় নিয়ে এসছেন যে মাস্টার প্ল্যান আছে কিনা, মাস্টার প্ল্যান তো এইভাবে হয় না, এবং মাস্টার প্ল্যান যদি থাকেও এখন যে পর্যায়ে বাংলাদেশ করোনা সংক্রমণে এসে গেছে, এই মাস্টার প্ল্যান কার্যকরী করার মতো ভিত্তি নেই এখন। যেমন আলমগীর ভাই বললেন সব ফিউচার টেন্সে, টিকা আসবে, ডিসেম্বরে আসবে, 1.5 বছর পরে আসবে। আরে এখন তো পিকে চলে গেছে, ডিসেম্বর পর্যন্ত তো মানুষ পাবেন না। কারণে আপনি দেখেন জাতীয় পরামর্শক কমিটি আজ থেকে প্রায় 15 দিন আগে বলছে যে করোনা সংক্রমণ এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, এবং স্বাস্থ্য অধিদপ্তরের যে মুখপাত্র তিনি প্রথমে তো বলেছিলেন যে কারফিউ জারি করা অথবা 144 ধারা জারি করা। এখন আবার তিনি এটাকে আবার পরে যখন এই লকডাউন আপনার শিফট করে স্বাস্থ্যবিধি যখন শিথিল করা হলো, তখন উনি একটু নমনীয় হয়ে বললেন করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না এলে করুণ পরিস্থিতি তৈরি হবে। তা এখন আমার প্রশ্ন হচ্ছে যে ধরেন আপনার মাস্টার প্ল্যান আছে, আপনার টিকা কোথায় বাস্তবায়ন করবেন? ইপিআই আছে, টিকা কোথায়? 10 লাখ 20 লাখ এই করে আসছে, 1 কোটি আসবে ডিসেম্বরে, সামনের মাসে আসবে, সব ফিউচার টেন্স। এটাতে লাভ কি? টিকা যদি না থাকে আপনি মাস্টার প্ল্যান থেকে কি হবে? 2, স্বাস্থ্যবিধি মানা, স্বাস্থ্যবিধি মানছে না। আপনার 80% লোক গ্রামে, গ্রামে আগে সংক্রমণ ছিল না, এখন শহর এবং গ্রাম সমান্তরাল হয়ে গেছে, গ্রামের লোক চিকিৎসাও নিতে চায় না। তা আপনার স্বাস্থ্যবিধি মানানোর জন্য সারা বাংলাদেশের এই মাটির যে চেহারা এবং মাটির যে সৃষ্টির যে সচেতনতা সৃষ্টির যে সিস্টেম, স্বাধীনতা যুদ্ধে একদিনে হয় নাই। 3 তারিখে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পতাকা তোলে সেদিন থেকে বঙ্গবন্ধুর সামনে সচেতন করেছে, স্বাধীনতা যুদ্ধ হয়ে গেছে। এরশাদের আমলে এরশাদকে পতন ঘটানোর জন্য 3টি জোট যতক্ষণ নেমেছে, এক ব্যক্তি পারে নাই, 3 জোট যখন নেমেছে তখন কিন্তু জনগণ সম্পৃক্ত হয়েছে। কিন্তু আজকে সংকটটি কি মনে হয় আপনার কাছে, কি সংকটটি মনে হয় যে কোথায় সংকটটি আছে? সংকট আমি এইটাই বলছি যে রাজনীতিবিদ এই করোনা সংক্রমণের প্রসেসে নেই। হ্যাঁ, স্বাস্থ্যবিদ বিজ্ঞানী সবই লাগবে, তারা বাস্তবায়ন করবে, কিন্তু এই জনগণকে সম্পৃক্ত করতে সব রাজনীতিবিদের যে ঐক্যবদ্ধ, এটা যে ন্যাশনাল ক্রাইসিস, এইভাবেই তো সরকার বিষয়টাকে স্বীকার করে নাই। একা আমলার উপরে নির্ভর করে এই করোনা মোকাবেলা করতেছে, চেষ্টা করতেছে, এই জন্য এটা ফেল করছে। আপনি দেখেন লকডাউন এই যে দিল, আপনার আজকে 20% হতদরিদ্র ছিল, 30% করোনা কারণে আরো 10% যোগ হয়েছে, 5 কোটি লোক এখন দিন আনে দিন খায়ের মধ্যে চলে গেছে। আপনি তাদের ঘরে বাংলাদেশের চিত্র না, সারা বিশ্বব্যাপী এমনটি হয়েছে। এম এ আজিজ, তাহলে বাংলাদেশের এই করোনা কিভাবে নিয়ন্ত্রণ করা যায় বা কিভাবে মাস্টার প্ল্যানটি বাস্তবায়ন করা যায় সেই দিকে আপনি বলুন। এখন যেটা সম্ভব এখন হলো যে ফাম্বল করা যাবে না, পরিষ্কার ট্রান্সপারেন্ট বর্তমান। কারণ হচ্ছে বলা হচ্ছে যে আপনার প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমরা প্রথম ওয়েভ আসলো পাত্তা দিলাম না, সেকেন্ড ওয়েভ আসলো পাত্তা দিলাম না, করোনা যখন বাড়ির দরজার ভিতরে ঢুকলো এখন আমরা চেষ্টা করছি সব আসবে হবে আসবে, এটা করে তো করোনা মোকাবেলা করা যাবে না। এখন যে পর্যায়ে আছে এটা একটা মহামারী। প্রিভেনশনটা কে করবে এম এ আজিজ? তাহলে এই যে করোনা ঠেকানোর যে প্রক্রিয়াটা, এটি কে সরকার করবে নাকি সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে হবে? এখন হাতে টিকা নাই, যা আছে এটা 17 কোটি জনগণের জন্য মোটেও যথেষ্ট নয়। আগামী 1-1.5 বছরের আগে কোনো টিকা পাচ্ছি না। সুতরাং এখন মূল কথা হচ্ছে স্বাস্থ্যবিধি মানা। স্বাস্থ্যবিধি মানাতে হলে আমাদের দেশের জনগণকে সচেতন করতে হবে, উদ্বুদ্ধ করতে হবে। এটা আইন যেমন করতে হবে, তেমনি পাশাপাশি সকল রাজনীতিবিদদেরকে একসাথে দাঁড়িয়ে বলতে হবে এটা মহামারী, তোমরা জনগণ এই কাজ করো। ধন্যবাদ এম এ আজিজ। আমি আবারও আসবো আপনার কাছে, এই পর্যায়ে আমি আবারও যাচ্ছি ডক্টর আলমগীরের কাছে। আপনি বলুন যে যেহেতু আপনি বৈজ্ঞানিক কর্মকর্তা এই ডিসিআর, আমি একটি প্রসঙ্গ তুলতে চাচ্ছি, সেটি হচ্ছে যে আপনি বলুন যে সম্প্রতি
মার্চ মাসের 20-21 তারিখে যেটি জাহিদ মালিক স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন 18 দফা স্বাস্থ্যবিধির কথা উনি বলেছিলেন যে সেটি মানতে হবে। সেই জায়গাটি কেন পরিপূর্ণভাবে পালন করা গেল না, যেটি নিয়ে বিশেষজ্ঞ কমিটির লোকরা কিন্তু হতাশা প্রকাশ করেছে, একটি প্রশ্ন। অন্যটি হচ্ছে যে আপনি ভ্যাকসিনের কথা বলেছেন, কিন্তু বাংলাদেশে এ পর্যন্ত 1,54,620 ডোজ ভ্যাকসিন পেয়েছে এবং 80% লোককে যদি ভ্যাকসিন দিতে হয় সেক্ষেত্রে 27,20,00,000 ভ্যাকসিনের প্রয়োজন আছে। এই বিশাল যে পরিমাণ ভ্যাকসিন, এটি কতদিনে আসবে বা কিভাবে এই ভ্যাকসিনটি আপনি দিবেন, সেই পরিকল্পনাটা কি আছে, সেই মহাপরিকল্পনাটার সম্পর্কে যদি আপনি বলেন, সরকার কি পরিকল্পনা আছে? যেটা হচ্ছে যে স্বাস্থ্যবিধি আমরা মানছি না, এটাই বাস্তবতা। এবং আপনাদেরকে আমি স্মরণ করে দিতে বাধ্য হলাম, এটা বাংলাদেশের একা কোনো মহামারী না, এটা পৃথিবীর বিশ্বব্যাপী একটা বিশ্ব মহামারী বা অতিমারী। সো পৃথিবীর কোন দেশ সাকসেসফুল হয়েছে? 4-5টা দেশ যারা তাদের কাছে 80% ভ্যাকসিন স্টোর করে রেখেছে। আপনি জানেন আমেরিকা সম্প্রতি 6 কোটি ভ্যাকসিন নষ্ট করে ফেলেছে। অস্ট্রেলিয়া তার জনসংখ্যার থেকে 4 গুণ বেশি ভ্যাকসিন কিনে জমা করে রেখেছে। সো পৃথিবীর বহু দেশ ভ্যাকসিন নিয়ে সাফার করে, এবং যারা ভ্যাকসিনেশন ইউকে এবং আমেরিকা ছাড়া পৃথিবীর খুব অল্প দেশে ভ্যাকসিনেশনে সাকসেসফুল ছিল। মধ্য আমেরিকার একটি দেশ চিলি খুব সাকসেসফুলি ভ্যাকসিনেশন করেছে, কিন্তু ভ্যাকসিনেশন করার পর সংক্রমণ সংখ্যা অনেক বেশি বেড়ে গেছিল, কারণ সাধারণ মানুষ বেরিয়ে গেছিল স্বাস্থ্যবিধি মানে। এই ছাড়া পৃথিবীতে আসলে কোনো দেশই তেমন ভাবে সাকসেসফুল ভ্যাকসিন করতে পারে না। আর আমাদের যাদের অল্প পপুলেশন আছে, মিডল ইস্টের 2-1টি দেশ করেছে। সো সারা পৃথিবীর একটা সমস্যা, আমি একটা প্ল্যান করে বাংলাদেশে এটা বন্ধ করে ফেলতে পারবো, বাংলাদেশে আমরা কন্ট্রোল করতে পারবো, এইভাবে আমরা আসলে চিন্তা না করি। তাহলে চিন্তাটা যদি গ্লোবাল প্রবলেম হয়, গ্লোবালি কিছু কিছু ভ্যাকসিনটা কোত্থেকে আসবে ডক্টর আলমগীর? আপনি বলুন যে যেখানে 1 কোটি ডোজ আছে সেখানে 27,20,00,000 ডোজ ভ্যাকসিন কতদিনে আপনি আনবেন, যেখানে এখনো সোর্স গুলো কোনো এখানে যেটা আমাদের এখন পর্যন্ত প্ল্যান, সেটা হচ্ছে যে আমরা যে কমিটমেন্ট গুলো আছে আমাদের, যে কেনা এবং আমাদের যে ডোনেশনের ভ্যাকসিন, সেখানে আমরা 17 কোটি ভ্যাকসিন পাবো আগামী মার্চের ভিতরে, 17 কোটি ভ্যাকসিন। কিন্তু আমাদের ভ্যাকসিন লাগবে 26 থেকে 27 কোটি, কারণ 13,20,00,000 যেটি 17 কোটি লোক আমাদের 13,86,00,000 মানুষকে ভ্যাকসিন দিতে হবে। সেই হিসেবে 27,60,00,000 যেটা পরিসংখ্যান, 60 লক্ষের কাছাকাছি ভ্যাকসিন। এবং সেটার জন্যই কিন্তু সরকার, যেমন আমরা একটা চুক্তি করেছি 1.5 কোটি ভ্যাকসিন, সেটাকে আবার লম্বা চুক্তিতে যাচ্ছি, আমরা স্পুটনিক কিনতে যাচ্ছি, সেটা একটা চুক্তি হয়েছে যে সিমultaneously যেন আমরা 4-5টা কোম্পানির ভ্যাকসিন বাংলাদেশে পেতে পারি, সেই ব্যবস্থাটাই আমরা করছি। কিন্তু আমরা ডিসেম্বর নাগাদ 10 কোটির মতো ভ্যাকসিন পাবো, এবং সেইটা ডিসেম্বর নাগাদ অন্তত পক্ষে 5 কোটি মানুষকে ভ্যাকসিনেশনের আওতায়। এমন কমিটমেন্ট বা চুক্তি কি হয়েছে ডক্টর আলমগীর? চুক্তি কি হয়েছে বা কমিটমেন্ট কি পেয়েছেন আপনারা যারা ভ্যাকসিন বানাচ্ছে তাদের কাছ থেকে? আমরা সিনোফার্মের কাছ থেকে যে কমিটমেন্ট পেয়েছি সেটা পাবলিকলি ওপেন আছে, আপনারা জেনেছেন। আর আমরা স্পুটনিকের সাথে আমাদের একটা চুক্তি হয়েছে, খুব শীঘ্রই আমরা সাপ্লাই পেতে শুরু করবো সেখানেও। আর এই ছাড়া অ্যাস্ট্রাজেনিকার যে আমাদের 3 কোটি ভ্যাকসিনের আমরা 70 লক্ষ ভ্যাকসিন পেয়েছি, সেটা আমরা আগস্টের শেষ থেকে পেতে শুরু করার কথা। সেটাই আমাদেরকে সিরাম ইনস্টিটিউট জানিয়েছে যে আগস্টের শেষ থেকে সাপ্লাই রিজিউম হবে। তো সম্মিলিতভাবে আমরা আসলে চেষ্টা করছি। এবং এখানে যে সবকিছু যে বাংলাদেশের উপর ডিপেন্ড করে তা না, গ্লোবালি হয়। যদি ইন্ডিয়াতে এত সংক্রমণ না বাড়তো, তাহলে হয়তো আমরা এই সময়ে আমরা 3.5 থেকে 4 কোটি মানুষকে ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসতে পারতাম। সো প্রাকৃতিক ভাবে এই দুর্যোগটা তো সারা পৃথিবী। তাহলে কিভাবে নিয়ন্ত্রণ করবেন যে ঊর্ধ্বগামী লক্ষ্য করছি আমরা করোনা, সেক্ষেত্রে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করবেন? যদি কুরবানির পরে যেটা আশঙ্কা করছে যারা বিশেষজ্ঞরা যে বড় ধরনের একটি বিপর্যয় আসতে পারে, তাহলে কিভাবে আমরা নিয়ন্ত্রণ করবেন? আপনি শুনেন, আপনি যদি সারা পৃথিবীতে তো ভ্যাকসিন ছিল না, আমরা প্রথম 1 বছর যুদ্ধ করেছি ভ্যাকসিন ছাড়া, এবং আমরা সবাই জানি, এখানে আমরা যারা আছি আমরা নিশ্চিতভাবেই জানি এবং মানি। কিন্তু আমরা অনেকেই মানি না যে আমাকে স্বাস্থ্যবিধি মানতে হবে। পৃথিবীর যে কোনো ভ্যারিয়েন্ট বাংলাদেশে আসলে আমি যদি স্বাস্থ্যবিধি মানি তাহলে আমি আক্রান্ত হব না, আমি যদি স্বাস্থ্যবিধি না মানি তাহলে আমি আক্রান্ত হব। আর শেষ পর্যন্ত বিধির উপরে আমাদের নির্ভর করতে হবে। আমি আবারও আসবো ডক্টর আলমগীর। একটি ফোন আছে, একজন দর্শক আপনাকে যদি ফোন করেছে। দর্শক, আপনার পরিচয় দিয়ে সংক্ষেপে আপনার প্রশ্নটি বলুন। আসসালামু আলাইকুম, আমি উপেন বড়ুয়া চট্টগ্রাম থেকে বলতেছি। জি, প্রশ্নটি বলুন। আমার প্রশ্ন হলো যে যারা অ্যাস্ট্রাজেনেকার টিকা নিচ্ছে 16 সপ্তাহ তো হয়ে গেছে অনেকের, এখন তাদের ব্যাপারে সরকার কি কোনো সিদ্ধান্ত নিছে কিনা, বা স্বাস্থ্য মন্ত্রণালয় যে তারা অন্য কোনো টিকা দিতে পারবে কিনা, বা অ্যাস্ট্রাজেনেকার ওই টিকাটা আসলে ওইটা দিতে হবে, এই ব্যাপারে একটু জানতে চাইছিলাম। ডক্টর আলমগীর, এই প্রসঙ্গে একটু বলুন। এটা হচ্ছে যে আমরা 39 লক্ষ অ্যাস্ট্রাজেনিকার টিকা পাচ্ছি, এটা জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে আগস্টের ফার্স্ট উইকের ভিতর।
এবং যারা অ্যাস্ট্রাজেনিকার জন্য আমাদের 14.5 লক্ষ মানুষ অপেক্ষা করছেন সেকেন্ড ডোজের জন্য, আমরা প্রথম ভাবে প্রাধিকার ভিত্তিতে তাদেরকে সেকেন্ড কিন্তু ডোজ। এই যে 17 সপ্তাহ হয়ে গেছে, আচ্ছা কয়েকটি সপ্তাহ হয়ে গেল, 3 মাসের আসলে বেশি, এখানে কোনো সংকটের সৃষ্টি হতে পারে কিনা, যেটা অনেকে আশঙ্কা করছে যে বিভিন্ন একটি dose গবেষণায় দেখা গেছে যে এখন পর্যন্ত 6 মাসে দিলে বরঞ্চ বুস্টার হিসেবে কাজ করে, অ্যান্টিবডিতে আরো হেল্প করে বেশি। সো আমরা নিশ্চিতভাবেই এখন মানে জানি 6 মাসের ভিতরে নেওয়া যেতে পারে এটি। 6 মাসের ভিতর নেওয়া যাবে, এই জন্যই আমরা আসলে অ্যাস্ট্রাজেনিকা স্টিক করে আছি আর কি। ধন্যবাদ। আবারও আমি আপনার কাছে আসবো। ডাক্তার আমানুল্লাহ ফেরদৌস, আপনি বলুন যে যেটা ডাক্তার আলমগীর বলবার চেষ্টা করলেন যে ভ্যাকসিন আসছে ডিসেম্বর পর্যন্ত কমিটমেন্ট পাওয়া গেছে, যদিও বাংলাদেশে ভ্যাকসিন মজুদ আছে 1,54,620 ডোজ এবং অনেক ভ্যাকসিন আমাদের প্রয়োজন আছে, কিন্তু বর্তমান যে অবস্থা চলছে, এটা মহামারী চলছে এবং ট্রিটমেন্টের ক্ষেত্রে স্বাস্থ্য সেবার ক্ষেত্রে যে একটি বড় সংকটে দেখা দিচ্ছে, অর্থাৎ অক্সিজেন নেই, রুগীরা জায়গা পাচ্ছে না হাসপাতালগুলোতে, এই সংকটটিকে কীভাবে অতিক্রম করা যায় বা পরিকল্পনার অংশ কীভাবে হতে পারে বা কীভাবে এইটিকে সমাধান করা যেতে পারে? না, আমরা এ নিয়ে কিন্তু আমরা বহুবার বলেছি যে মানে একটা আপনার ভিতরে যদি একটা আত্মসন্তুষ্টি চলে আসে যে সবকিছু কন্ট্রোলের ভিতরে আছে, সবকিছু ঠিকঠাক থাকবে, তাহলে কিন্তু এখন যে ঝামেলাগুলো হচ্ছে যে সংক্রমণ 33%, এত যদি সুন্দর চমৎকার যদি সবকিছু ম্যানেজমেন্ট হয়, 33% সংক্রমণ কেন আজকে বাংলাদেশে? কয়টা দেশে আছে পৃথিবীর এখন এই মুহূর্তে 30% সংক্রমণ নেই? আপনি যে পরিমাণ টেস্ট করা দরকার ছিল, আপনি সেই পরিমাণ টেস্ট কি করতে পারছেন? আমার যদি এত চমৎকার ম্যানেজমেন্ট হয়, তাহলে আমার টেস্টের সংখ্যা এত কম কেন? আপনার অন্তত পক্ষে 50 গুণ বেশি টেস্ট দরকার ছিল, সবাই বলছে এটা। তাহলে আজকে টেস্টের পরিমাণ এত কম কেন? আজকে কোয়ারেন্টাইন কোথায় গেল? আজকে কন্টাক্ট ট্রেসিং কোথায় গেল? এগুলো সব ডিকশনারিতে চলে গেছে। আপনি যদি সমন্বয়হীনতা না থাকতো, আপনার যদি এখানে আমলাতান্ত্রিক জটিলতা না থাকতো, এখানে যদি মহামারীটা একটা রাজনৈতিক প্রসঙ্গ, একটা সামাজিক প্রসঙ্গ, এটা টোটালি ওনারা ভুলে গেছেন যে মহামারীটা একটা রাজনৈতিক কমিটমেন্টের ব্যাপার, টু কন্ট্রোল এনি এপিডেমিক প্যান্ডেমিক। এটা এখানে সেই কমিটমেন্টটা কোন জায়গাটাতে? এই যে আজিজ ভাই যে বললেন, আমার এখানে কমিটমেন্টটা কোন জায়গাটাতে? রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে কমিটমেন্ট আছে, এরপরে পরবর্তী পর্যায়ে কমিটমেন্টটা কোথায়? 130 জনের উপরে আপনার সংসদ সদস্য করোনা আক্রান্ত হয়ে যান, 3 জন বা 4 জন মারাও গেছেন, আর হাজার হাজার পুলিশ আক্রান্ত হচ্ছে, ডাক্তাররা আক্রান্ত হচ্ছে। আমার সবই এসওপি আছে, আমার সবই প্ল্যান প্রোগ্রামে আছে, কিন্তু আমরা হরদম আক্রান্ত হচ্ছি, আমার রিফ্রেশার কোর্স হচ্ছে, তারপর আমি আক্রান্ত হচ্ছি। এগুলোর পিছনে কারণটা কি? এগুলোর পিছনে আপনার মূল রহস্যটা কি? সেটা তো আমরা আজকে সামাজিক শক্তিগুলোকে আমি মাঠে নামাতে পারি নাই কেন? কারণ আমার ভিতরে কোনো কনসেনসাস তৈরি করার কোনো উদ্যোগ আমি গ্রহণ করি নাই। আমি মানুষকে যে নামাবো, আমার দেশে যে আজকে এই পরিমাণে এনজিও কাজ করে, দেশি বিদেশে নাম করা বড় বড় এনজিও একটা নেটওয়ার্ক আছে আমাদের দেশে, কমিউনিটি হেলথ ওয়ার্কারদের একটা বিশাল বড় নেটওয়ার্ক আছে আমাদের দেশে, সেগুলোতে তো কাজে লাগানো হয় নাই। কথাগুলো তো আমরা বহুবার বলেছি। আপনার যদি এতই চমৎকার হয়, তাহলে 31% সংক্রমণ রেট নিয়ে আপনি কবে এটাকে 5%-এ নামাবেন আর কবে শিক্ষা প্রতিষ্ঠান খুলবেন? এই সমস্ত সুন্দর কথা বলে বলে তো আপনি 2 বছর নষ্ট করে ফেলছেন। এই সমস্ত সুন্দর কথা বলে বলে তো আপনি 5 কোটি লোককে দারিদ্র সীমার নিচে নামিয়ে আনছেন। এই কথা বলে বলে তো আপনার সমস্ত এই যে সীমান্ত আজকে বন্ধ হয়ে যাচ্ছে, আপনার সাথে সারা ওয়ার্ল্ডের যোগাযোগ বন্ধ হয়ে যাচ্ছে। আপনার লক্ষ লক্ষ ছেলে মেয়ে বিদেশে পড়তে যেতে পারছে না, আপনার শ্রমিকরা বিদেশে যেতে পারছে না। সোহরাওয়ার্দী হসপিটালে ঘটনা দেখেন, চিটাং থেকে আসে বসে আছে 3 দিন থেকে, সে একটা ফাইজারের ডোজ নিবে, সে ডোজ নিতে পারছে না। বিকালবেলা তাকে সারাদিন লাইনে দাঁড়ায় করে বিকালে বলা হচ্ছে তাকে মডার্না দেওয়া হবে। মডার্না দিলেও তাকে সৌদি আরব নিবে, সেই কথাটা সে জানে না। সে লাইনে যে দাঁড়াচ্ছে, সেই লাইন থেকে তো করোনা ছড়াবে। এটা কি, এই লাইনটা কি করোনা ভ্যাকসিন দেওয়ার লাইন হতে পারে? আপনি বঙ্গবন্ধু মেডিকেলে যে করোনা ভ্যাকসিন দিচ্ছেন, এইভাবে মানুষ করোনা ভ্যাকসিন দেয়? আপনারা আমাদেরকে শিখান এইভাবে মানুষ করোনা ভ্যাকসিন দেয়? আপনি যদি এইভাবে করোনা ভ্যাকসিন দিতে যান, আপনি নিজেই তো আক্রান্ত হবেন। আর কি পরিমাণ লোক আক্রান্ত হচ্ছে? আপনার সামনে তো টেলিভিশন আছে, আপনি টেলিভিশন তো দেখেন না খুলে যে কারা কিভাবে ভ্যাকসিন দিচ্ছে। আপনি 60 লক্ষ গার্মেন্টস ওয়ার্কার, গার্মেন্টস এর নতুন নতুন অর্ডার আসছে, চায়না এবং ইন্ডিয়া থেকে গার্মেন্টস এর অর্ডার বাংলাদেশের দিকে দাবিত হচ্ছে। আপনি 60 লক্ষ গার্মেন্টস ওয়ার্কারকে আপনি কবে ভ্যাকসিন দিবেন? আইএলও এর সাথে কথা হয়েছে আপনাদের? অ্যাকর্ডের সাথে কথা হয়েছে? আপনি কি তাদের সাথে বিজিএমএ বিকেএমএ কে নিয়ে বসে, তারা তাদের ভ্যাকসিনটা ম্যানেজ করতে $120 মিলিয়ন লাগে, প্রায় 1000 কোটি টাকা, তাহলে আপনার 60 লক্ষ গার্মেন্টস ওয়ার্কারকে ভ্যাকসিন দিয়ে শেষ করতে পারবেন? আর তারা কি এগিয়ে আসছে? সবাই তো চুপচাপ বসে আছে, টাকা পয়সা নিয়ে সবাই চুপচাপ বসে আছে। রাষ্ট্র কি করবে? আমার ধারণা, আমাদের ধারণা, রাষ্ট্র এই জায়গাটার থেকে এই মুহূর্তে ছেড়ে দিচ্ছে যে আপনারা বাঁচেন, বাঁচলে বাঁচেন,
না মারা তাহলে গেলে মারা কিভাবে যান। ধাপে ধাপে এই করোনাকে নিয়ন্ত্রণ করা যেতে পারে বাংলাদেশে? আপনার কি সাজেশন আছে বা আপনার কি আমাদের পরামর্শ আছে ব্যাপারে? একটাই বাঁচার একটাই পথ, সেটা হলো যে আমাদেরকে এখন আর এই সমস্ত কথা বলে কোনো লাভ হবে না। আপনি যেভাবে ভ্যাকসিন দিতে চাচ্ছেন, আপনি লিখে রাখেন। আমি গত অগাস্টে একটা আর্টিকেল লিখে বলছিলাম যে বাংলাদেশ ভ্যাকসিন মিসম্যানেজমেন্টে যাবে, এবং এটা প্রমাণিত হলো আজকে এই জায়গাটাতে এসে। এবং আপনি লিখে রাখেন, আমরা এখন যেভাবে যাচ্ছি, যদি একটা ভ্যাকসিন টাস্ক ফোর্স না নিয়ে শক্তভাবে যদি আমরা না নামি, তাহলে ভ্যাকসিন আগামী 5 বছর দিয়ে আপনার ভ্যাকসিন আসবে, কিন্তু লোক পাবেন না ভ্যাকসিন দেওয়ার জন্য। গ্রামের মানুষ কেন আসবে ভ্যাকসিন দিতে? তার কি দরকার পড়ছে ভ্যাকসিন দেওয়ার জন্য? সে তো করোনাই স্বীকার করে না। আপনি তো বুঝতেই পারেন না যে মানুষকে করোনাটা তো বুঝাইতেই পারেন না যে একটা প্যান্ডেমিক। এই যে না বোঝানোর দায়িত্বটা কার? এটা তো আমার, আপনার, আমরা যারা এই চেয়ারে বসে আছি তাদের। আমরা যদি শুধুমাত্র একটা পক্ষ অবলম্বন করি, সত্য কথাটা যদি সামনে তুলে না নিয়ে আসি, তাহলে তো হবে না। আমাকে এই যে 12,000 আক্রান্ত হয়েছে, আজকে কি 12,000 আক্রান্ত হয়েছে বাংলাদেশে? এই সত্য কথাটা তো বলতে হবে, মানুষকে তো জানাতে হবে। লক্ষ লক্ষ লোক আক্রান্ত হচ্ছে, ঘরে ঘরে করোনা রোগী, তো বলতে হবে। এবং আক্রান্ত হইলে পরে এখন ভালো হয়ে যাচ্ছেন, ভবিষ্যতে আপনার এই প্রবলেম হইতে পারে, এই কথাটা তো বলতে হবে। এগুলা কিন্তু মানুষ জানে। তো আমরা যে কথাটা বলতে চাচ্ছি, এখন এই মুহূর্তে লকডাউন দিয়েও কোনো লাভ হবে না। এগুলো মস্করার পর্যায়ে চলে গেছে, মানুষ হাসাহাসি করে। এখন যেটা করতে হবে সেটা হলো মাস্ক পরাতে হবে মানুষকে। মাস্কটা কিভাবে পরানো যায়, স্বাস্থ্যবিধিটা কিভাবে স্বাস্থ্যবিধিটা বাংলাদেশের আমি স্বাস্থ্যবিধিটা কিভাবে মানানো যায় সেটা ডক্টর আপনি চিন্তা আমানুল্লাহ করেন। ফেরদৌস, আমি আবারও আসবো আপনার কাছে। আমি এই পর্যায়ে যাচ্ছি ডক্টর কামরুল হাসান খান। আপনি বলুন যে ভ্যাকসিনের কথা উঠলো এবং যেখানে একটি মাস্কের কথা, স্বাস্থ্যবিধি পালনের কথা উল্লেখ এসছে, আপনি বলুন যে বাংলাদেশে যে 80% লোককে যদি করোনা ভ্যাকসিন দিতে হয়, যেখানে দরকার প্রায় 27 কোটি 20 লক্ষ ভ্যাকসিনের প্রয়োজন, সেখানে বাংলাদেশে উৎপাদনের ক্ষেত্রে যে কথা উঠেছিল যে উৎপাদন করা যেতে পারে, সেটি করা যায় কিনা, একেবারে সংকটটি কোথায় এখানে? ধন্যবাদ। আমার মনে হয় যে আমরা তো একটা সংকটে আছি, গোটা বিশ্ব একটা সংকটে আছে। সংকটের সময় আমরা যেন একেবারে বিভ্রান্তিকর কথা খুব একটা না বলি। আমাদের সমস্যা আছে, আমাদের মিসম্যানেজমেন্ট আছে, এটা স্বীকার করতে হবে। কিন্তু কথা হলো যে একেবারে কিছু হচ্ছে না, এটাও তো আবার ঠিক না। কারণ ধরেন যে আমি অস্ট্রেলিয়ার কথা জানি, 2 দিন আগের কথাই জানি। অস্ট্রেলিয়াতে আপনার ওরা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিন দিতেছিল, কিন্তু কথা হলো যে কিছু ব্লাড ক্লটিং হয়েছে, সে কারণে তারা স্থগিত রেখেছে এবং তারপরে ওপেন করেছে। কিন্তু যে অস্ট্রেলিয়ার মানুষ কিন্তু সেই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিনটা নিচ্ছে না, এক। 2 নম্বর, তারা ফাইজারকে চুজ করলো, কিন্তু ফাইজার আনতে গিয়ে তারা পিছনে পড়ে গেছে। কিন্তু অস্ট্রেলিয়াতে কিন্তু ভ্যাকসিনেশন হচ্ছে না। সো দ্যাট এই যেটা কি সংকটটা কিন্তু বৈশ্বিক। এখন আমরা ঢালাও ভাবে না বলি, কারণ সরকারের পক্ষ থেকে তো পদক্ষেপ নেওয়া হয়েছে, কোনো বিষয় নেই। যেমন এই ঈদেও কিন্তু ডাক্তার ফেরদৌস যেটা বললেন যে কেন সচেতনতা বৃদ্ধি করা যাচ্ছে না, গ্রামের মানুষ কিন্তু বিশ্বাসই করে না করোনা বলে কিছু আছে, বা তার মাস্ক ব্যবহার করছে না গ্রামে গঞ্জে গেলে, সেখানে কেন আমরা এটি করতে পারছি না বা সরকার পারছে না? এইটা কিন্তু আমি আগেই বলেছি, আমি দুটো কথা বলি এখানে। বিষয়টা হলো যে প্রফেসর আমানুল্লাহ সে খুব সঠিক কথা বলার চেষ্টা করে এবং তার কথাগুলি বাস্তব ধর্মী। কিন্তু কথা হলো যে গ্রামের মানুষ কিন্তু এখন বুঝে, এখন কিন্তু গ্রামে ছড়িয়ে গেছে, তাদের মধ্যে কিন্তু এখন মানুষ জানে না কি করতে হবে, না আমি মনে করি মানুষ জানে। কারণ গণমাধ্যম বিশেষ করে যে প্রচার দিয়েছে বা শুরু থেকেই, প্রত্যেকটা গণমাধ্যম প্রতিদিন এখন প্রায় 16 মাস ধরে তারা এই করোনার প্রয়োজন, গ্রাম মানুষ জানে কিন্তু মানছে না। এটা কোনো দেশই মানে না, মানাতে হয়, এটা প্রয়োজনে কঠোর হতে হয়। সেখানে আমি প্রথমেই কিন্তু বলেছি, আমরা যে বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু সেই ধরনের সমন্বয়টা দেখছি না, যে কোথাও মাস্ক পরানো হচ্ছে বা মাঝে মাঝে। ডাক্তার কামরুল হাসান, আপনি বলুন যে কেন গ্রামের লোক, আপনি বললেন যে গ্রামে ইনফেক্টেড হচ্ছে, কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু গ্রামের বিশ্বাস করে না, কিংবা তারা স্বাস্থ্যবিধি পালন করে না, মাস্ক ব্যবহার করে না। নিশ্চয়ই আপনি উন্মুক্ত জায়গায় গিয়ে দেখবেন গ্রামে এমন অবস্থা বিরাজ করছে। তাহলে সেটি কেন করা 1 বছরে গেল না? সেখানে সংকট। সেই জায়গাতে আমরা বলেছি, বারবার বলা হচ্ছে জনসম্পৃক্ততা হয় না, এটা সত্য। জনসম্পৃক্তি করার যে প্রক্রিয়াটা, সেটা হয় না। আমরা বারবার বলেছি, শুরু থেকে বলছি, আমাদের এখানে জনপ্রতিনিধি, সামাজিক শক্তি, প্রয়োজনে স্কাউট সুপারভিশন লাগে। যে কোনো একটা আইন বাস্তবায়ন করতে গেলে তার একটা প্রক্রিয়া লাগে, প্রক্রিয়াটা কিন্তু খুব একটা। আমি অর্ডার দিলাম। আরেকটা প্রশ্ন ডাক্তার কামরুল হাসান, এই যে গরুর হাটগুলো হচ্ছে কুরবানিকে কেন্দ্র করে, অসংখ্য গরুর হাট আমরা শহরতলিতে দেখতে পাচ্ছি, সেখানে কোনো স্বাস্থ্যবিধি পালন করা হচ্ছে না, যদিও সরকার পক্ষ থেকে বলা হয়েছিল। সেটি কেন করা গেল না? যে মুহূর্তে একটি বড় ধরনের ঝুঁকির ভিতরে আমরা আছি, প্রতিদিনই হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে, সেখানে কেন এটি করা গেল না? এটি করা যেত না? এটি কিভাবে করা যায়?
অবশ্যই করা যেত, কিন্তু সেই জায়গাটা আমরা একই সমস্যা, সব জায়গায় কিন্তু একই সমস্যা, যে একটা আইন করা হলো, গরু একটা বলা আছে যে স্বাস্থ্যবিধি মেনে গরু দিয়ে আনবে তাকে স্বাস্থ্যবিধি মানতে হবে, যে যাবে তাকে স্বাস্থ্যবিধি মানতে হবে। গতকাল টেলিভিশন প্রোগ্রাম পাবনাতে একটা দেখুন, খুব আইডিয়াল একটা সিচুয়েশন, সেখানে তারা লক্ষ লক্ষ গরু বিক্রি করতেছে, সেখানে তারা অনলাইনে বেচাকেনা করে লোকটা এসে নিয়ে যাচ্ছে। এরকম কিন্তু সব জায়গায় করার কথা ছিল, কিন্তু আমরা যদি দেখেন সব জায়গাতে কোথাও কি আমরা দেখতে পারি যে সেখানে নিয়ন্ত্রণ করা হচ্ছে, এই জায়গাটা কিন্তু আমরা কেউ গুরুত্ব দিই না। আমরা ধরেন যে আজকে টেলিভিশনে প্রচুর, আমি একটু সমালোচনা করি, এটা দরকার, খালি সরকারের সমালোচনা করলে হবে না। তো টেলিভিশনে প্রচুর আমরা প্রোগ্রাম করি, আমরা মূলত একাডেমিক ডিসকাশন করি, এখানে এমন ভাবে কথা বলে মানুষ আরো বিভ্রান্ত হয়ে যায়। এখানে আমাদের সমস্যা ধরে কিভাবে সমাধান করা যাবে, কিভাবে মানুষকে সম্পৃক্ত করে এই স্বাস্থ্যবিধি মানানো যায়, যে কথাগুলি বলা হচ্ছে। ধরেন যে ভ্যাকসিন তো আসছে, বাংলাদেশে আসতেছে তো, এবং আমরা যে হিসাবটা আমাদের ডক্টর আলমগীর দিল যে আগামী মার্চের মধ্যে 17 কোটি ভ্যাকসিন চলে আসার সম্ভাবনা আছে, সেরকম কিছু ইঙ্গিত পাওয়া গেছে বা কমিটমেন্টের জায়গা আছে। বাংলাদেশে ভ্যাকসিন তৈরির চেষ্টা চলছে। গতকাল কিন্তু বাংলাদেশ বাংলা ইন্টারন্যাশনাল ভ্যাকসিন ইনস্টিটিউটের সদস্য। আচ্ছা, আপনি যে বাংলাদেশে কেন এটির প্রোডাকশন উৎপাদন করা সম্ভব কিনা, যে বিতর্ক কিন্তু আছে, সেটা সম্ভব কিনা এত ভ্যাকসিন? অবশ্যই অবশ্যই সম্ভব, এবং সেই প্রক্রিয়া সেটি কোন কারাগুলো এখানে কোন ব্যবসায়িক প্রক্রিয়া আছে কিনা সে প্রসঙ্গে বলবেন। একটি টেলিফোন আছে, একজন দর্শক টেলিফোন আছে, ফোনটি নিয়ে দর্শক আপনার পরিচিতি বলুন আপনার প্রশ্নটি। হ্যালো হ্যালো, হ্যাঁ, আপনার প্রশ্নটি বলুন পরিচয় দিয়ে। জি, আমি রফিকুল আলম বলছিলাম মতিঝিল থেকে। জি বলুন রফিকুল আলম। জি জি বলুন, প্রশ্নটি বলুন। 2.5 বছর ধরে বাংলাদেশে করোনা দেখা দিয়েছে। এর মধ্যে আমরা প্রথম যখন স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে সরকারের যে প্রচার প্রসার দিতে কিছুটা সফল হয়েছে, কিছুটা ব্যর্থ হয়েছে। কিন্তু মাঝ পথে আসি আমরা পৃথিবীর বিভিন্ন উন্নত দেশগুলো টিকা দিয়েই করোনাকে মোকাবিলা করছে। আমরাও প্রথম আমাদের প্রধানমন্ত্রী টিকার ব্যাপারে ইনিশিয়েটিভ নিয়ে অ্যাস্ট্রাজেনেকার সাথে চুক্তি করে আমরা টিকার ব্যবস্থা করলাম। সেই চুক্তি যে ভঙ্গ হলো, তার জন্য অ্যাস্ট্রাজেনেকা তো ভারতের না, অ্যাস্ট্রাজেনেকার কোম্পানিটা তো মাল্টিন্যাশনাল। তাইলে সেখানে তারা যে আমাদের সাথে চুক্তি ভঙ্গ করলো, এটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা, আইনগত ব্যবস্থা আলমগীর সাহেবেরা, বৈজ্ঞানিক কর্মকর্তারা নিয়েছেন কিনা? ধন্যবাদ, ধন্যবাদ। আমাদের সঙ্গেই থাকুন। যেটি বলছিলেন কামরুল হাসান খান, আমি বিষয়টি হচ্ছে যে দেখুন, যে স্বাস্থ্যবিধির কথা বলা হয়েছে, 18টি স্বাস্থ্যবিধি প্রণয়নের কথা বলা হয়েছে, যেটি মার্চ মাসে ঘোষণা করা হয়েছে। এই জিনিসগুলো কেন গ্রামগঞ্জে কিংবা হাটে বাজারে করা গেল না? সবাই তো বলছেন, এই করবেটা কে? এই বিধিটি পালনের ক্ষেত্রে বাধ্য করাবে কে? কেন করানো যাচ্ছে না? এই জায়গাটায় আমরা মনে করছি সরকার একা পারবে না, আইন শৃঙ্খলা বাহিনী একা পারবে না। এটা আমাদের একটা পলিটিক্যাল মোবিলাইজেশন দরকার ছিল, বা সোশ্যাল মোবিলাইজেশন দরকার। এই জায়গাটা যেটা প্রফেসর আমানুল্লাহ বলেছে, আমি তার সাথে একমত। সোশ্যাল মোবিলাইজেশন একদমই উদ্যোগ নেওয়া হয় না, আমরা বারবার লিখেছি, বলেছি সোশ্যাল মোবিলাইজেশন দরকার। আমি আবারও আসবো আপনার কাছে, রহিন হোসেন প্রিন্স, আপনার কাছে আমি যাচ্ছি। আপনি বলুন যে বলা হচ্ছে যে এখানে রাজনৈতিক একটি কমিটমেন্টের বিষয় আছে এবং সোশ্যাল মোবিলাইজেশন ছাড়া এইগুলোকে অতিক্রম করা যাবে না, অর্থাৎ করোনা ধাপে ধাপে করোনা কমানো সম্ভব না। স্বাস্থ্যবিধি যেটি গ্রামেগঞ্জে মানা হচ্ছে না, তাদের ভিতরে চেতনা সৃষ্টিও হবে না। এই বিষয়টি কীভাবে করা যেতে পারে? যে প্রক্রিয়ায় কর্মকাণ্ডগুলো করা হচ্ছে সেটি কি তার মাধ্যমে কি এটা সম্ভব হবে কিনা, বা বিকল্প কি করা যেতে পারে? আমার মনে হয় আমি প্রথম পার্টির উত্তর দিয়ে দিয়েছি। অন্যতম সংকট হচ্ছে শুরুতে এটা একটা দুর্যোগ, এটা মনে করে একটা জাতীয় উদ্যোগ, এবং জাতীয় উদ্যোগের ক্ষেত্রে আমি এটা বলার জন্য এখন বলেছি, যেটা এখন যে জায়গায় চলে গেছে, আমাদের সর্বনিম্ন যে ইউনিট ওয়ার্ড একেবারে গ্রামেও আছে, মানে ইউনিয়ন পর্যায়ে, সেইখানে আপনার সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই, এবং সেটাকে একটা রাজনৈতিক সিদ্ধান্ত হইতে হবে, দায়িত্ব নিতে হবে ক্ষমতাসীনরা। এখন এটা মনে করেন আপনি করবেন কিভাবে? সুতরাং সেই জায়গাটা যদি করতে পারি, তাহলে আপনি বিশেষ করে এখানে স্বাস্থ্যবিধি মানার একটা বিরাট অংশ মানুষকে আমরা পারবো, সবাইকে পারবো, সে দায়িত্ব আমি বলছি না এটা সম্ভব হবে না, নানা কারণে, সে ব্যাখ্যা এখন যাচ্ছে না। এটি একটি কাজ। আরেকটা কাজ এই সুযোগে বলি, সেটা হচ্ছে যে মানুষকে আপনাকে স্বাস্থ্যবিধি মানার মধ্যে তো একটা বড় কাজ করতে হবে, বিশেষজ্ঞ কমিটি যখন বলে সেটা মেনে করতে হবে। ধরুন এই যে এখন ওপেন করে দেওয়া হলো, আমরা ঘোরতর বিরোধিতা করি, কিন্তু বিরোধিতা করার সময় এটাও বলি যে যখন আপনি এইটাকে কঠোর আইন আরোপ করবেন, তাহলে মানুষের খাওয়া নিশ্চয়তা করতে হবে, নগদ টাকা দেওয়ার নিশ্চয়তা করতে হবে,
এবং সে যাতে চিকিৎসা সুবিধা পায়, এবং যাতে তার চিকিৎসা বলতে আমি অন্য চিকিৎসা মেন করছি, আর কোভিড হলে সে যাতে চিকিৎসা সুবিধা পায়, এটি নিশ্চয়তা দিতে হবে। এই নিশ্চয়তা সরকার যেমন দেবে, একই সাথে স্থানীয় যে উদ্যোগ বললাম তারাও এই দায়িত্ব নিয়ে করবে, এবং সেটাকে রাষ্ট্রীয় উদ্যোগ ছাড়া, সরকার উদ্যোগ ছাড়া হবে না। এই কাজটা আমরা করি নাই কখনো, এখনো সময় আছে, এটা একটা করতে হবে, এটা হচ্ছে প্রধান কাজ। আর আমি এই সুযোগে একটা মন্তব্য করি, এই যে টিকা নিয়ে যে কথা হলো, পরিষ্কার আমরা বুঝি, আমাদের যদি 27 কোটি টিকার কথা হচ্ছে, আমরা যদি 27 কোটি নাই 17 কোটি বা আরো করেও যদি দিতে চাই, দেশে টিকা উৎপাদনের কোনো বিকল্প নেই। এটা যদি না করতে পারেন, ওই যে প্রথমে যেভাবে আমরা ভারতের সাথে চুক্তি করে যেভাবে ফেসে গেলাম, কারণ এখানে ডক্টর আলমগীর বললেন এটা বৈশ্বিক বিষয়, নানা কারণটা হতে পারে, ওই ধরনের সংকটে কিন্তু পড়বো। সুতরাং জরুরি উদ্যোগ নিতে হবে যে দেশে আমরা উৎপাদন করছি কিনা, আমরা করার পরে এখানে যেমন কেন দেশ উৎপাদন করা গেল না, কেন দেশ উৎপাদন করা গেল না, যেখানে একটি আলোচনা ছিল, কেন গেল না আপনার কি মনে হয়? আচ্ছা একটু বলি, দেশে উৎপাদন করা গেল না, আমার বোধহয় এটা বলার মতো যোগ্যতা আমার নাই, আমি সেটা বলতে চাই না। এক্ষেত্রে বিশেষজ্ঞরা উত্তর দিক, কিন্তু আমরা মনে করি সাধারণভাবে যদি বুঝে থাকি, দেখেন আমাদের সামনে আসছিল, প্রথম দিকে এটা আমরা ভাবি নাই, আমরা বলেছি ওই যে ইন্ডিয়া আর তারা সংকটে পড়বেন, আমরা টিকা আনবো, উৎপাদনের কথা ভাবি নাই। দ্বিতীয়বার যখন হলো, আমরা তো এরকমই জানতাম যে রাশিয়ার সাথে চুক্তি হচ্ছে, তারা এখানে হয়তো ফর্মুলা দেবে না, কেন উৎপাদন হলো। আমি জানি না এটা কি বৈশ্বিক রাজনীতির কারণে হলো না, নাকি আমাদের এখানে যারা কন্ট্যাক্ট করলেন তারা ফেল করলেন, এর আমার কাছে সুনির্দিষ্ট তথ্য নেই বলে বলতে চাই না। কিন্তু দেখেন সেটা ভারতে এখন শুনি উৎপাদন হচ্ছে, এবং ন্যাচারাল ভারত উৎপাদন হলে তো বাংলাদেশে সুযোগ নেই, তারা তো বাংলাদেশকে বাজার ভাববে এবং আমাকে কিনে আনতে হবে। সুতরাং এক্ষেত্রে আমাদের যেমন একটা জায়গায় লবি করতে হবে, রাজনৈতিক দিক, অর্থনৈতিক দিক এবং নানা বিষয় সুনির্দিষ্টভাবে করতে হবে, এবং একদিকে হাতটা লাই হবে না, চতুর্দিকে হাতটা দিয়ে রাখতে হবে যাতে করে আমরা পাই। আমি মনে করি এটা, কিন্তু আমি বলছি যে আপনি আগে টিকাটা নিশ্চিত করার পরে আমি কিভাবে দেব এটা বলার জায়গায় যাক। যেমন এখানে ডক্টর আলমগীর সাহেবের কাছে আমরা শুনলাম যে আমাদের 30-35 লাখের নাকি সমর্থ আছে। আমরা যেটা আগে জানতাম, হয়তো ভুল জানা ছিল, যে কমপক্ষে দৈনিক 10 লাখ ইজিলি দেওয়া যাবে, এবং এটা আমাদের বিশ্বাস আছে যে সেটা সম্ভব। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এখন যে রেজিস্ট্রেশন নিয়ে যেটা হচ্ছে, যদি টিকা বেশি আসে তখন আমাদের গ্রামে গঞ্জে দেওয়ার ব্যাপারে হয়তোবা আমরা একটা গণর জায়গায় যেতে পারবো, আসলে যেতে হবে সেই জায়গাটায়। এখানে যেমন কথা আসছে, ওইটা তো পারবো না আমরা, কারণ আমরা জানি যে এই সমস্ত যে মালিকদের কথা বলছে 1000 কোটি টাকা, এই তারা এটা করবে, তারা 2টা প্যারাসিটামল খাওয়ার টাকাও শ্রমিকদের দেয় না। সুতরাং কতগুলো জায়গায় বাধ্য করার জায়গায় যে জায়গায় যেতে হবে, সেই জায়গায় আমি মনে করি জনগণকে বাধ্য করার আগে আপনি গার্মেন্টস যখন খোলা ছিল, বা যদি এই লকডাউন কোনোভাবেই আগামী 14 দিনে গার্মেন্টস খোলা রাখা যাবে না, এইখানে তাদের কোনো মোহ পড়ার কোনো আলোচনার মধ্যে যাওয়া যাবে না। কারণ বাংলাদেশ এই 2 বছরে 1.5 বছরে 14 দিন আমরা এক নাগাড়ে কিছু করতে পারলাম না। এইটা যেমন করতে হবে, খোলার পরেও যাতে করে টিকা দেওয়া সহ অন্যান্য কাজ তারা করতে পারে, সেই জায়গায় তাদের বাধ্য করতে হবে। নিশ্চয়ই সেটা জয়েন্ট ভেঞ্চার হোক, যেভাবে করতে হবে, আপনি এইরকম একটা জায়গায় যেয়ে করতে হবে। কিন্তু আমার যে পয়েন্টটা আমি আবারও ফোকাসে দিতে চাই, এই জায়গায় 2টা প্রধান ফোকাস আমার দিক থেকে। একটা হচ্ছে এইটা, যেহেতু এই ধরনের মহামারী, আমাকে প্রধান নেতা মেনে বিশেষজ্ঞ টিমকেই নেতা মানতে হবে। ওনারা বলছেন যে লকডাউন শিথিল করা উচিত না, আমি শিথিল করে দিলাম, তাহলে এই দায়িত্ব কে নেবে? আবার লকডাউন শিথিল করা উনি বলবেন, উনি তো আমার যে এই যে রাজনৈতিক দিক, যে সোশ্যাল দিকটা উনি না বুঝতে পারেন, কিন্তু সেটা হচ্ছে আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত, রাজনৈতিক দায়িত্বের ব্যাপার। আমি যেমন খাবার পৌঁছে দেবো, আমি বলছি আমি কেন সপ্তাহ অন্তর টাকা পৌঁছে দেবো না? আমি দেখি গ্রামীণ দরিদ্র থেকে শহরের দরিদ্রদের আমি সংকট এবং অন্যটা কিন্তু বেশি, আপনি হিসাব করে দেখবেন ওইখানে কোনোভাবে পাই, তাহলে এইখানে কেন স্পেশাল উদ্যোগ নেব না? আমি কেন গ্রামীণ অর্থনীতি গতবার আমাকে রক্ষা করেছিল, ওইখানে কোভিড ছিল না, উৎপাদন ঠিক রেখে সংকটে পড়ে নাই। এইবার যদি গ্রামের জায়গায় এখানে এই কোভিডের অনেক বেশি সংকট পড়ে, তাহলে কিন্তু আমাদের উৎপাদন ব্যাহত হবে, অর্থনীতি সংকট পড়তে পারে। তাহলে এইখানের পরিস্থিতিতে কেন আমি একটা বিশেষ উদ্যোগ নেব না এবং গ্রামের জন্য? অর্থাৎ আপনি একটা টাইম টু টাইম হিসাব করে, এবং আবারও আসবো আপনার কাছে। এম এ আজিজ, আপনি বলুন যে কিভাবে এই সংকটটাকে আসলে মোকাবেলা করা যায়, যেখানে আপনি জানেন যে হাসপাতালে অক্সিজেনের অভাব দেখা দিয়েছে, পর্যাপ্ত বেড নেই, আমরা কিভাবে এই সংকটকে মোকাবেলা করতে পারি এবং কিভাবে এই প্রক্রিয়াটাকে আমরা আরো ত্বরান্বিত করতে পারি? দেখেন, এটা বহুত পুরনো খবর। এই বছরের প্রথমে জানুয়ারির 2 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে প্রত্যেকটা জেলা হসপিটালে আইসিইউ থেকে শুরু করে যত চিকিৎসা সরঞ্জাম কিনতে যা টাকা লাগে টাকা দেওয়া হবে, এটা বসাও। স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হলো
এগুলো সেট আপ করার জনবল নাই। এটা হলো সমস্যা। কোন জেলা হসপিটালে আপনার এই আইসিইউ কিছু নাই। এখন কি করবেন আপনি? এখন আমি এই জন্যই বলছি, যে জায়গায় চলে গেছে, এখন আপনি দেখেন চিকিৎসা সেবা সংকট, ডাক্তার নাই, নার্স নাই, কিছু নাই, আইসিইউ নাই, অক্সিজেন নাই। আমি বলবো যে আলম এখনই আমাকে ধরা হবে, বলবে যে সমালোচনা করি। নাই তো এগুলো সবাই জানে। এই যে টেলিভিশনের পাতা খুললে তো মানুষ কান্নাকাটি করছে অক্সিজেনের জন্য, বলছে তো। কিন্তু এর আগে আইডিসিআর স্বাস্থ্য অধিদপ্তরকে বলা হয়েছে যে অক্সিজেনের কোনো অভাব নেই, এবং আপনার স্টিল মিলের অক্সিজেন সেগুলোকে ওনারা হিসাব করে বলেন মানুষের কাছে, আরে ওইটা দিলে তো মানুষ মারা যাবে, ওইগুলো বলতে শুনেছি আমি। এগুলো সব অবৈজ্ঞানিক কথাবার্তা। সুতরাং এখন যে সংক্রমণের যে জায়গায় চলে গেছে, এখন আমাদেরকে সহজভাবে বলতে হয় যে আল্লাহর উপর ভরসা করতে হবে এবং নিজে নিজেকে রক্ষা করতে হবে। সেজন্য আপনাকে স্বাস্থ্যবিধি, যে মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি মানা, এবং না কেন করা গেল না? আজ আপনি বলুন যে গ্রামে গঞ্জে মানুষ মাস্ক পরছেন, অনেকেই মাস্ক, শহরে মাস্ক পরছে না, কেন তাদেরকে উদ্বুদ্ধ করা গেল না? কেন চেতনা সৃষ্টি করা গেল না? হচ্ছে যে বললাম তো, যেটা আমি আগেও বলছি, এই কথাটার উপরে জোর আসছে না। আমরা মানি আর না মানি, রাজনীতিবিদদের ছাড়া জনসম্পৃক্ততা আসবে না। আজকে আমি যদি সহজ ফর্মুলা দেই, প্রধানমন্ত্রী প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাদের ডাকুক এক জায়গা, ডেকে একসাথে বলুক যে এটা মহামারী মোকাবেলার জন্য সবাই, জাতীয় দুর্যোগ সবাই ডাকতে হবে, যত সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন সব মিলে প্রত্যেকটা ওয়ার্ড পর্যন্ত কমিটি করেন এবং প্রত্যেকটা জনগণকে সচেতন করেন এবং মাস্ক পরান, মাস্ক দেন। আজকে 2 ভাগ লোকের হাতে চলে গেছে আপনার 80 ভাগ অর্থ সম্পদ, তারা কোথায়? ভারতে তো বড় বড় টারা বিড়ালা এগুলো দেখছি, তারা তো টাকা দিচ্ছে। বাংলাদেশে আপনার দেখেন ধনী লোকের, একটা লোকের কোনো কন্ট্রিবিউশন আছে না? আমরা সংক্ষেপে করে আজিজ, তাহলে কিভাবে আমরা বিষয়টিকে একটু সমন্বয়ের ভিতর দিয়ে এই সংকটটাকে সমাধান করতে পারি? এখন যেহেতু সবকিছু নির্ভর করে, সবকিছু করছে মাননীয় প্রধানমন্ত্রী, তিনি এটা রেজিমেন্টেড সোসাইটি না, নির্দেশ দিলেই পালিত হবে তা হবে না। সুতরাং এটা গণতান্ত্রিক দেশ, জনগণের সম্পৃক্ততার জন্য রাজনৈতিক দল এটার ধন্যবাদ আজিজ। একটি টেলিফোন আছে, আমরা টেলিফোনে দর্শক আছেন, টেলিফোনে দর্শক, আপনার পরিচিতি বলুন, আপনার প্রশ্নটি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মিলন বলছিলাম ফেনী থেকে। আমি ডাক্তার আলম সাহেবকে বলছিলাম, এবং ওনার মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রী, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ও মাননীয় প্রশাসন মন্ত্রী সাহেবের সাথে একটু আমার প্রস্তাবটা জানার জন্য। আমরা যারা প্রবাসী আছি, যাদের সময় টোটাল কম, ভিসার মেয়াদ কম, তাদেরকে সৌদি গভর্নমেন্ট বলছিল 2টা টিকা দিয়ে আপনারা সৌদি অ্যাকসেপ্ট করবো আপনার কোয়ারেন্টাইন ছাড়া। এখন যাদের সময় নাই তাদের তো 2টা টিকা দেওয়া সম্ভব না। এখন একটা টিকা দিয়ে কি সৌদি গভর্নমেন্ট ওখানে আলোচনা করা যায় কিনা যে আমাদেরকে অ্যাকসেপ্ট করবো কিনা? না হলে তো আমরা কোয়ারেন্টাইন থাকলে 80 থেকে 85,000 টাকা আমাদের খরচ। এখন এর জন্য কি কোনো আবেদন করা যায় আমাদেরকে যায় কিনা? ধন্যবাদ আপনাকে। ডাক্তার আলমগীর, এক দর্শক প্রশ্ন করেছে, হয়তো আপনি উত্তর যদি আপনি পেশেন্টটি দেন। এটা আসলে একটা টিকা নিয়ে যাওয়া যাবে কিনা, আমরা ভ্যাকসিন ডিপ্লয়মেন্ট মানে কমিটিও আমরা আসলে যোগাযোগ করছি। পৃথিবীর বিভিন্ন দেশ, এখনো মিডল ইস্টের দেশগুলো করেনি। প্রথম টিকা নিয়ে গেলে অন্তত 180 দিনের একটা ইমিউনিটি দিচ্ছে। সো সেটা করা যায় কিনা সেটা নিয়ে কিন্তু আমরা নিজেরা এখনো টেকনিক্যাল কমিটির সাথে আমরা আলাপ করছি। এবং সৌদি আরব গভর্নমেন্ট, আপনি জানেন যে ওখানে রাজফরমান জারি হয়, সো সহজে কোনো কিছু বদলানো খুব মুশকিল। তারপরেও আমরা যোগাযোগ রাখছি, কনস্ট্যান্ট যোগাযোগ রাখছি। হ্যাঁ, সো এটা খুব শীঘ্রই একটা সমাধান হবে, কারণ যাদের ভিসার মেয়াদ আসলে পার হয়ে গেছে তাদের জন্য ওখানে গিয়ে আবার কোয়ারেন্টাইনে থাকা অত্যন্ত এক্সপেন্সিভ। আমরা প্রতিদিনই এরকম অসংখ্য মানুষের সাথে আমি নিজেও কথা বলছি। বাস্তবতা হচ্ছে যে ফাইজার নিয়ে যে একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল, ব্যাপারটি আসলে শুধু ফাইজার না, মডার্না নিয়ে যেতে পারবেন, অ্যাস্ট্রাজেনিকা নিয়ে যেতে পারবেন, এবং জনসন অ্যান্ড জনসন বাংলাদেশে নাই, কিন্তু অ্যাস্ট্রাজেনিকাও এখন আমরা ব্যবহার করছি না, কিন্তু মডার্না সারা দেশের সকল সিটি কর্পোরেশনের যে এলাকা সেসব এলাকা দেওয়া হচ্ছে। সো আপনারা রেজিস্ট্রেশন করে বাংলাদেশের যে কোনো সিটি কর্পোরেশন এলাকা থেকে টিকা নিতে পারবেন। দয়া করে আপনাদের ঢাকায় সেই 7টা কেন্দ্রে ভিড় করার প্রয়োজন নাই। আমাদের কাছে ফাইজারের যথেষ্ট পরিমাণ টিকা আমরা সাপ্লাইও পাই নাই। কোভ্যাক্স থেকে আমরা 1 লক্ষ
800 ডোজ পেয়েছি, সেটা আমরা প্রবাসীদেরকে সর্বাগ্রে দেওয়ার চেষ্টা করেছি। ধন্যবাদ। ডক্টর আলমগীর, আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে আমরা আছি। আপনি বলুন যে আসলে এই গ্রামে গঞ্জে মাস্ক পরানো যাচ্ছে না, গরুর হাটে উন্মুক্ত অবস্থায় আছে, যদিও আপনারা স্বাস্থ্যবিধির কথা বললেন, আপনার আলোচনার প্রথমেই বলেছেন যে অর্থাৎ স্বাস্থ্যবিধি পালনের ভেতর দিয়েই নিজেকে রক্ষা করা যায়, সমাজকে রক্ষা করা যায়, তাহলে সেই জায়গাটিতে কেন আমরা এই সচেতনতা সৃষ্টি করতে পারছি না, এই ব্যাপারে আপনার কি বক্তব্য আছে? একটি প্রশ্ন অন্যটি হচ্ছে যে এই ট্রিটমেন্টে আমরা দেখতে পাচ্ছি যে ট্রিটমেন্টের ব্যাপারের ঘাটতি দেখা যাচ্ছে, চিকিৎসা অনেকে পাচ্ছে না, সেই জায়গাটি কিভাবে করা যেতে পারে, মানুষকে কিভাবে বাঁচানো যেতে পারে এই মুহূর্তে সংক্ষেপে যদি বলেন। আসলে দেখুন, আমরা তো গত 1 বছর এই যে গত মাস থেকে এখন পর্যন্ত বাংলাদেশের প্রায় সকল হাসপাতালের সকল চিকিৎসক অলমোস্ট 24 ঘন্টা আমরা কাজ করছি। আমাদের স্বাস্থ্যকর্মীরা আসলে এখন ট্রমাটাইজড হয়ে আছে, পেটি হয়ে যাচ্ছে। তো আমাদের স্বাস্থ্য খাতে লোকবলের অভাব আছে এবং ট্রেন ম্যান পাওয়ার, যে আইসিইউর কথা বলা হয়, আসলে এখানে 6 মাসের ট্রেনিং দিয়ে আইসিইউ চালানো খুব কঠিন আসলে। তো এখন সেটা চেষ্টা করা হচ্ছে, কিন্তু সর্বাগ্রে আমি মানুষকে, সাধারণ জনগণকে অনুরোধ করব যে দয়া করে আপনার যদি করোনার লক্ষণ দেখা দেয়, এখন যেহেতু বিশ্ব মহামারী চলে, সর্বাগ্রে আপনি কি করোনা টেস্ট করবেন। আচ্ছা, আরেকটি প্রশ্ন ডক্টর আলমগীর, আপনি বলুন যে গ্রামেগঞ্জে যে মানুষগুলো আছে যারা রেজিস্ট্রেশন ছাড়া তো টিকা দেওয়া হয় না, তাহলে তাদেরকে কিভাবে রেজিস্ট্রেশনের আওতায় আনা যায়? কেন অনেকেই তারা কম্পিউটার কিংবা অন্য জিনিস তারা ব্যবহার করছে না বা জানে না, সেক্ষেত্রে এই বিষয়টি অনেকেই বলবার চেষ্টা করেছেন যে তারা রেজিস্ট্রেশন করতে পারছে না বা জানে না বিষয়টি, এই ব্যাপারে আপনার উদ্বেগ আছে কিনা? হ্যাঁ, আমাদের আসলে আমরা প্রথমে চেষ্টা করব যাদের ন্যাশনাল এনআইডি আছে একদম গ্রাম লেভেলে আমরা বাড়ি বাড়ি গিয়ে রেজিস্ট্রেশন করে দেবো। আর যাদের ন্যাশনাল আইডি নাই, যে কোনো ধরনের একটা বার্থ প্রুফ দিলে, যাদের বয়স 18 বছর, তাদেরকে আমরা ক্যাম্পেইন মোডে। কিন্তু সেই উদ্যোগ তো গ্রামেগঞ্জে নেই, অনেকেই বলবার চেষ্টা করেছেন সেই উদ্যোগ কিন্তু গ্রামেগঞ্জে আমরা এখন আসলে গ্রামগঞ্জে যাই নাই, এখন আমরা উপজেলা পর্যন্ত গেছি। যেখানে গ্রামগঞ্জে পৌঁছে গেছে করোনা, সেখানে আপনারা এখনো যান নাই। ধন্যবাদ। আমরা কারণ অতি যেখানে সংক্রমণ হয় সেখানে ভ্যাকসিনেশন ইজ নট প্রায়োরিটি, সেখানে আসলে হচ্ছে কন্টেইনমেন্টটা প্রায়োরিটি। আর যেসব এলাকায়, কারণ সেখানে এমনি সংক্রমণে হয় কি, এই যে করোনার প্রত্যেকটি টিকায় আপনি যদি সংক্রমিত অবস্থায় থাকেন, সিম্পটোমেটিক অবস্থায় থাকেন, তাহলে সিভিয়ার সাইড এফেক্ট হয়। সো নানাবিধ কথা চিন্তা করেই আমরা আশা করছি ঈদের পরে আমরা ক্যাম্পেইন মোডে, যেটা গার্মেন্টস শ্রমিকদের কথা বলা হয়েছে, আমরা গাজীপুরে 10টা গার্মেন্টসে সেই প্রথম আমরা রোল আউট করবো, ঢাকার কিছু বস্তিতে আমরা রোল আউট করছি, এবং তারপরেই আমরা গ্রামে চলে যাচ্ছি। এবং আমরা একদম আমাদের যে ইউপিআই এর যতগুলো কেন্দ্র কাজ করে, আমরা প্রত্যেকটি কেন্দ্রে একযোগে টিকাদান কর্মসূচি শুরু করব। আর যেটা সাধারণ মানুষকে মাস্ক পরানো যাচ্ছে না, দেখেন এখানে অনেক গণ্যমান্য ব্যক্তি আছেন যারা প্রতিনিয়ত বলছেন, আমরা নিজেরা বলছি, আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এবং ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি সাপোর্ট গ্রুপ কাজ করছে, এবং সেখানে আমাদের বড় এনজিওস গুলো ইনভলভ। আপনারা জানেন ছোট এনজিওস গুলো অনেকগুলো বন্ধ হয়ে গেছে, কিন্তু আমার একটু কষ্ট লাগে। আমার ছোটবেলায় এই শহরে কেটেছে, আমার হাতে প্রথম বাংলাদেশের ডেঙ্গু 2000 সালে আইডেন্টিফাইড হয়েছে। হওয়ার পরে আমরা শুধু একটা আহ্বান করেছিলাম পত্র পত্রিকায় যে জনসাধারণ আপনারা আমাদেরকে সহায়তা করুন, ঢাকা শহর আমাদের পরিষ্কার করতে হবে। 5 দিনে ঢাকা শহর পরিষ্কার হয়ে গেছে। আচ্ছা, আরেকটি প্রশ্ন, যে প্রথম থেকে বলা হয়েছিল প্রথমে বলা হয়েছিল যে গ্রামে গঞ্জে যে হাসপাতালগুলো আছে, মফস্বলে যে হাসপাতালগুলো আছে, জেলা শহরে যে হাসপাতালগুলো আছে, সেখানে পর্যাপ্ত চিকিৎসা সামগ্রীগুলো আছে করোনার জন্য, কিন্তু এখন দেখা যাচ্ছে নেই। তাহলে এই বিষয়টি কি ঘটেছে? এখানে যেটা হচ্ছে যে করোনার জন্য যে অক্সিজেনটা দরকার হয় ম্যাক্সিমাম ক্রিটিক্যাল পেশেন্টদের, যাদের কনসেন্ট্রেশন অনেক, স্যাচুরেশন অনেক কমে যায়, সেটার জন্য হাইফ্লো যে অক্সিজেনটা দরকার হয়, সেটা আমাদের সিলিন্ডার যে অক্সিজেন সেটা সারা বাংলাদেশে আছে, কিন্তু সিলিন্ডার অক্সিজেন আপনি 10 লিটারের বেশি পারমানেন্ট দিতে পারেন না। কিন্তু আমাদের এই মানে এখন যখন স্যাচুরেশন কমে নিয়ে আসে, তখন যারা একদম সিভিয়ার হয়ে যায়, বাড়িতে কষ্ট করে থেকে যাচ্ছেন, বাড়িতে চিকিৎসা নিচ্ছেন, জানাচ্ছেন না, দেরিতে পরীক্ষা করাচ্ছেন, করানোর পরে করোনা পজিটিভ হয়ে যখন 18 ইঞ্চি স্যাচুরেশন নিয়ে হাসপাতালে আসে, তখন আসলে এটা উপজেলা পর্যায়ে চিকিৎসা পর্যাপ্ত আছে কিনা আপনি বলুন, যে পর্যাপ্ত চিকিৎসা সামগ্রী আছে কিনা? অক্সিজেন এখনো আমাদের যথেষ্ট পরিমাণে আছে। ধন্যবাদ। এই পর্যায়ে আছে ডক্টর ফেরদৌস, আপনি বলেন যে উনি বলেন যে পর্যাপ্ত পরিমাণ আছে, আপনি বলুন যে কিভাবে এটি নিয়ন্ত্রণ করা যায় এবং সঠিক মাস্টার প্ল্যান। আমরা যেটা বললাম যে অক্সিজেনের হয়তো এই মুহূর্তে কোনো ক্রাইসিস নেই, উনি ঠিকই বলছেন, কিন্তু অক্সিজেন দেওয়া যারা তৈরি করে বিশ্বের সবচেয়ে বড় কোম্পানি কিন্তু আমাদের দেশেই আছে, এবং তাদের সাথে যে খুব বড় ধরনের একটা চুক্তি হয়েছে অথবা তারা বড় ধরনের অক্সিজেন সাপ্লাই করতে যাবে, সেটা আমরা কিন্তু কখনো শুনি নাই।
এবং অক্সিজেনের সাপ্লাই নাই, মানে অক্সিজেনের সংকট নাই, কিন্তু সাপ্লাই যেটা, ওই যে অমর্ত্য সেনের যে কথা, যে আপনার এই যে খাবারের অভাবে দুর্ভিক্ষ হয় না, আপনার এই যে কমিউনিকেশন সিস্টেমের অভাবে, ডিস্ট্রিবিউশনের কারণে আপনার সেই দুর্ভিক্ষটা হয়। আমাদের এখানে সেই ডিস্ট্রিবিউশনটা, আজকে যদি 64টা জেলাতে যদি অক্সিজেন দরকার পড়ে, তাহলে সেই ডিস্ট্রিবিউশনটা, সেই সিস্টেমটা আমরা গড়ে তুলতে পারি না গত 14-15 মাসে। সেই কথাটাই আমরা বলার চেষ্টা করছি। আপনি নেজল ক্যানেলের জন্য আমরা কবে থেকে বলে আসতেছি, কিন্তু এখন পর্যন্ত আমরা 4-5 হাজার কিনতে পারি নাই। এটা ইচ্ছা করলে কিন্তু জিনিসগুলো কিনা যেত। আমি বারবার গার্মেন্টস এর কথা একটা উদাহরণ হিসেবে বলছিলাম, শুধু সব জায়গাতে একই কথা প্রযোজ্য। 12 থেকে 13% জিডিপিতে কন্ট্রিবিউট করে আপনার গার্মেন্টস। এখানে আপনি দেখেন পৃথিবীর বিভিন্ন দেশে, যেমন ভিয়েতনামে দেখলাম আমরা কিছুদিন আগে, ভিয়েতনামে এবং ভারতেও যারা গার্মেন্ট প্রডিউসিং কান্ট্রি, তারা ওই বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল ব্র্যান্ড যেগুলো আছে তাদের সাথে মিলে মিশে বসে তারা কালেকশন করে ফেলছে, করে তারপরে তাদের ওয়ার্কার যারা আছে তাদেরকে দিয়ে দিয়েছে। আপনি শুধু সরকারের দিকে চেয়ে থাকবেন। আমাদের দেশে এই ধরনের কোনো উদ্যোগ আপনি বিজিএমএ, বিকেএমএ অথবা রাজনৈতিক দলের সমস্ত সবাই মিলে আপনি শুনেছেন, বা আপনি নিজেই তো জানেন কোন ধরনের কোনো উদ্যোগ আমরা কিন্তু দেখি নাই। 10টা গার্মেন্টস দিয়ে হবে? আমাদের দেশে 7,000 গার্মেন্টস, অ্যাক্টিভ গার্মেন্টস। তো ওনারা গার্মেন্টস এর ওয়ার্কার যারা আছে তাদের জন্য জীবনে কোনো কাজ করেছেন? যেটা রোহিন করেন নাই। তাহলে ওনাদের এই 60 লক্ষ গার্মেন্টস ওয়ার্কারদেরকে ওনারা ভ্যাকসিন দিয়ে দেবেন, এটা আমাদেরকে বিশ্বাস করতে বললেন? এটা এভাবে হবে না, এটা কোঅর্ডিনেটেড ওয়েতে করতে হয়। শুধুমাত্র সরকারের দিকে তাকিয়ে আছি, শুধুমাত্র আপনি যে এত বড় বড় কথা বলেন, আমরা কি বলি নাই যে গত ডিসেম্বরে যে আপনার সীমান্তবর্তী জেলাতে এগুলো হইতে পারে? তাহলে যশোর কি করলো? আপনার এই যে খুলনাতে কি হলো? আপনার এই যে বরিশালে কি হলো? আপনার কত পার্সেন্ট সংক্রমণ এটাই তো ভালো করে জানি না। কি পরিমাণ লোক আক্রান্ত হচ্ছে প্রতিদিন সেটাই তো ভালো করে জানি না। মারা যাচ্ছে কত সেটাই তো আমরা ভালো করে জানি না। যে স্ট্যাটিস্টিক্স আসছে সেটা রিপোর্টিং সিস্টেমটা তো ওই যারা কোভিডে আক্রান্ত পজিটিভ তাদের রিপোর্টিং আসছে, যারা সিমটম নিয়ে মারা যাচ্ছে তাদের তো সেই রিপোর্টিং আসছে। বিষয়গুলো, তথ্যগুলো তো জনগণকে দিতে হবে। জনগণকে যদি তথ্যটা না দেন তাহলে তো, মেরি ডগলাস বলছে যে সাধারণ জনগণ এক্সপার্ট ওপিনিয়ন বিশ্বাস করে না, বিশেষজ্ঞকে বিশ্বাস করে না, রাষ্ট্রীয় কথাবার্তা বিশ্বাস করে না। তাকে বিশ্বাস করাতে গেলে কিছু কাজ করতে হয়, কিছু রোল মডেল তৈরি করতে হয়, মোবিলাইজেশনের দরকার পড়ে। আপনি বললেন সারা দেশে যে এই যে গরুর বাজার বসছে, 60-65 লক্ষ আনসার বিডিপি সারা দেশে বসে আছে। আপনি কয়টা গরুর বাজারে কয়জন পুলিশ পারবেন না? আচ্ছা, বুঝলাম যে পুলিশ আপনি দিতে পারছেন না। কয়জন আনসার বিডিপি কে আপনি সেখানে নিয়োগ করেছেন যে আনসার বিডিপিরা সেখানে সেটা কন্ট্রোলের ভিতরে রাখবে? আপনি গরুর বাজার গুলো দেখেন, আমরা তো টেলিভিশন থেকে খবর পাচ্ছি সব, কোথাও তো কোনো মাস্ক টাস্ক কোথাও কিছুই নাই। জিজ্ঞাসা করলে হাসাহাসি করে। এখন যে জিনিসটা আসছে, আমাদেরকে তো একটা সমাধানের দিকে যেতে হবে। রাষ্ট্র তো ইচ্ছা করলেই, আমরা তো গরিব, এই সমাধানটা কিভাবে হতে পারে, আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি সেই বিষয়টিতে যদি প্রথম কথা হলো যে আমাদেরকে এটা মনে রাখতে হবে যে আমরা একটা গরিব দেশ, এটা তো ধনী দেশ না। গরিবদের ভিতরে আমাদের গরিব দেশ। এটা আমরা কিন্তু, আমরা অনেকেই টকশো যারা করি, আমরা শহরে যারা থাকি, আমরা মনে করি আমরা ধনী দেশের নাগরিক। আমরা তো ধনী দেশের নাগরিক না, গরিব দেশের নাগরিক। এবং নিচের দিকের গরিব দেশ, উপরের দিকের গরিব না। তাহলে গরিব দেশে কি করা যেতে পারে? গরিব দেশের নাগরিক হওয়ার পরে আমাদের যে কাজটা করতে পারি সেটা হলো সাধারণ মানুষকে আমি যতটুকু পারি ততটুকু সাপোর্ট দিব, মাস্কটা পড়ানোর চেষ্টা করব। মাস্কটা পড়াইতে গেলে আপনাকে আইন কানুনটা শক্তভাবে ইমপ্লিমেন্ট করতে হবে। আপনার রাস্তাঘাটে যদি আইন কানুনটা শক্তভাবে ইমপ্লিমেন্ট না করতে পারেন, আপনি যদি জেলা পর্যায়ে এসপি সাহেব এবং ডিসি সাহেবরা যদি অ্যাক্টিভেট না হন, এসপি সাহেব এবং ডিসি সাহেবরা এবং সিভিল সাহেবরা যদি অ্যাক্টিভেট না হন, আমার মনে হয় না ওনারা কিন্তু এখন পর্যন্ত অ্যাক্টিভেট। যদি অ্যাক্টিভেটেড হইতেন তাহলে কিন্তু ওনারা সবাইকে নিয়ে বসতেন। শুধু কমিটি করে দিলেই হবে না, কমিটি কিন্তু হয়েছে এর ভিতরে, কিন্তু কমিটি নিয়ে কেউ আগাচ্ছে না। একজন এমপি সাহেব গেলে পরে 500 লোক যায় ওনার সাথে, সেই জন্য এমপি সাহেবরা মুভ করতে চাচ্ছেন না। ডিসি সাহেবরা ইচ্ছা করলে কিন্তু অনেক কিছু করতে পারেন, কিন্তু করছেন না। আমরা 64টা জেলাতে এমন 1-2 ডিসি আপনি দেখাইতে পারবেন না যে উনি এমন একটা উদ্যোগ নিয়েছেন যেটা চাঁপাইনবাবগঞ্জের মতো। আপনি সংক্ষেপে বলুন যে, আপনি বলুন ডক্টর ফেরদৌস, আমরা আলোচনা একদম শেষ প্রান্তে আছি, আপনি বলুন যে সংক্ষেপে বলেন যে কি সমাধান কোন পথে, আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি, একদম সংক্ষেপে। আমরা সবার কাছে যাব একই প্রশ্ন নিয়ে। সমাধান আমরা মনে করি যদি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলতে হয়, আমাদের অর্থনীতিকে যদি খুলতে হয়, আমাদের সীমান্ত যদি খুলতে হয়, তাহলে একটা সমাধান আছে, সেটা হলো আমাদের একটা 60-70% লোককে ভ্যাকসিন দিতে হবে এবং মাস্ক পরাতে হবে। ধন্যবাদ। ভ্যাকসিন যতক্ষণ পর্যন্ত আসছে না, মাস্কটা পরান। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর কামরুল হাসান খান। সমাধান কোন পথে, কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি আমরা, যেটি ডক্টর আমানুল্লাহ বললেন যে ভ্যাকসিনেশন ইজ ইন্ডিসপেন্সেবল পার্ট টু রিডিউস দিস। ঠিক আছে, মানে এখানে আমাদের একটু বাস্তব কথা বলতে হবে, খালি ঢালাভাবে বললে হবে না তো।
এখানে কেউ কাজ করছে না, এটা কিন্তু সঠিক নয়। কারণ হচ্ছে যে আপনার ডাক্তাররা সারাদিন রাত কাজ করতেছে, তারপরে বিভিন্ন প্রশাসন কাজ করতেছে, তারপরে ধরেন যে আমাদের বিভিন্ন সেক্টর কাজ করতেছে। সংক্ষেপে আমরা আলোচনা শেষ পর্যায়ে কিভাবে আমরা আরো নিয়ন্ত্রণ করতে পারি, যেখানে মাস্ক পরছে না, মানুষ দৌড়ে যাচ্ছে না, মানুষ উন্মুক্ত ভাবে যাচ্ছে, সেখানে কিভাবে সমাধান কোন পথে? না, ভ্যাকসিনটা আমাদের আসতেছে, আসবে এবং তৈরি হবে, কারণ জয়েন্ট ভেঞ্চার একটা প্রক্রিয়া চলছে। অর্থাৎ ভ্যাকসিন আমাদের দেশেই তৈরি হতে হবে বিপুল। সেখানে ভ্যাকসিনটা এখানে প্রায়োরিটির মধ্যে আনা যাবে না, এটা চলবে। কিন্তু এখন আমাদের প্রায়োরিটির মধ্যে হলো গিয়ে যে মানুষকে কিভাবে স্বাস্থ্যবিধি মানানো যায়। এই ক্ষেত্রে আমরা যে কথা বলেছি, এখানে আমি আমাদের সাথে একমত যে সেখানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আমাদের কেন আনসারদের আমরা ব্যবহার করছি না, কেন জনপ্রতিনিধিদের আমরা ব্যবহার করছি না, স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করতে হবে। ধন্যবাদ আপনাকে রহিন হোসেন প্রিন্স। এটি কিভাবে নিয়ন্ত্রণ করতে পারে বলছেন? ভ্যাকসিনেশন করতে হবে, মাস্ক পরাতে হবে। আপনি বলেন যে কিভাবে এটি নিয়ন্ত্রণ করা যায় সংক্ষেপে। না, আমি দুই কথাই বললে, প্রথমত আমার রেপিটেশন, বিশেষজ্ঞ কমিটির পরামর্শ শুনতে হবে এবং বাস্তবায়ন করার জন্য সমন্বিত রাজনৈতিক উদ্যোগ নিতে হবে। সেইখানে এর যে সামাজিক দায়িত্বটা পালন করতে হবে। যেমন বললাম, মানুষকে ঘরে রাখবো, ওটা বাধ্য করতে চাওয়ার সাথে তাকে খাদ্য এবং অর্থ সহায়তা নিশ্চিত করবো, এটা একটা দিক। আর একটা হচ্ছে ভ্যাকসিনের বিষয়ে, এইটা করার জন্য বাংলাদেশে ভ্যাকসিন উৎপাদন করছে কিনা করার জন্য প্রচেষ্টা নিশ্চিত করতে হবে, এর বিকল্প নাই। থার্ড এবং কথা হচ্ছে, লাস্ট কথাটা একটু বলি, সেটা হচ্ছে, না শেষ করে দিচ্ছি আপনার এই কথার আগেই, সেটা হচ্ছে যে আপনারা তথ্য এখানে যেটা বলেছেন, মানুষকে আমরা যে তথ্য, যেটা কারেক্ট না, এটা আমি রিপিট আবার করছি, এখানে আলোচিত হয়েছে যে আমরা আরো বেশি মানুষ যে আক্রান্ত হচ্ছে, এই রোগ আক্রান্ত হলে মারা যায় না, সেটা কিউরেবল, তার জন্য তুমি এটাকে স্বীকার করো। এমএ আজিজ কিভাবে নিয়ন্ত্রণ করা যায় আপনার হবে বলে আমার কাছে মনে হয়। এমএ আজিজ বলুন, আপনি কিভাবে এটিকে নিয়ন্ত্রণ করা যায়, সমাধানের কোন পথে? নিয়ন্ত্রণ এই মুহূর্তে আমাদের টিকা পেতে দেরি আছে। টিকাটা হলে সবচেয়ে ভালো হতো, হবে না। এবং আপনাদের টিকা আমাদের উৎপাদন করা, এটাও দেরি হবে, কারণ বঙ্গভ্যাক্স আপনার টিকাটা কতদিন, 1.5 বছর ধরে ঘুরলো, তাদেরকে কিন্তু পৃষ্ঠপোষকতা দেওয়া হলো না ব্যবসা করানোর জন্য, ভ্যাকসিন দিয়ে ব্যবসা করানোর জন্য। সুতরাং এগুলো করলে ত্রুট। এখন মূলত জনগণকে মাস্ক পরাতে হবে, এতে যেমন আইন কঠোর করতে হবে, সাথে সাথে রাজনৈতিক দলগুলোর নেতাদেরকে এবং সামাজিক ভাবে সব পর্যন্ত ঐক্যবদ্ধ। ধন্যবাদ এমএ আজিজ। ডাক্তার আলমগীর, আপনি বলুন যে এটি নিয়ন্ত্রণ কিভাবে করা যায় সংক্ষেপে। আপনি বলুন যে নিয়ন্ত্রণ কিভাবে করা যায় এবং সমাধান কোন পথে আসতে পারে এই মহামারীর। আমাদের মনে রাখতে হবে যে আমরা একটা প্রচন্ড বিশ্ব মহামারীর ভিতর দিয়ে যাচ্ছি। এটা সারা বাংলাদেশ একা বিপদে নয়, সারা পৃথিবীর সকল দেশ বিপদে আছে। কিন্তু আমরা যদি ব্যক্তিগতভাবে সচেতন হই, আমার জীবন যদি আমি রক্ষা করতে চাই, আমার সুরক্ষা যদি আমি দিতে চাই, সরকার করবে, সামাজিক সংগঠনগুলো করবে, এনজিওসরা আপনার সাথে কাজ করবে, কিন্তু আপনার সুরক্ষায় আপনাকে সচেতন হতে হবে, আপনাকে মাস্ক পরতে হবে এবং হ্যান্ড ওয়াশের যে প্র্যাকটিস, অর্থাৎ হাত ধোয়ার যে আমরা সাবান পানি দিয়ে হাত ধুয়ে নেই, সেটা করতে হবে। আমরা ব্যক্তিগত দূরত্বটা মেনটেন করতে পারি না বাংলাদেশে, এই জন্যই আমাদেরকে সর্বাত্মক লকডাউন দিতে হয়। অর্থাৎ এই যে বিচ্ছিন্নকরণ পদ্ধতি, সেটা সরকার যখন বলবে আমাদের মানতে হবে, এবং যখন যার সুযোগ আসে, আমরা যেহেতু পর্যায়ক্রমে টিকা দিচ্ছি, বয়স অনুযায়ী রেজিস্ট্রেশন করে দয়া করে। ধন্যবাদ আপনাদের সবাইকে আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, আজ এ পর্যন্তই। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে সকাল 7:30 দেখার আমন্ত্রণ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.